প্রেম মানে কি? প্রেম মানে হচ্ছে বসন্ত। ঠিক আছে, এবার এই বসন্ত প্রতিটা মানুষের জীবনে যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় উকি দিতে পারে। তা বলে কি একটা মানুষের জীবনে অজস্র বসন্ত যেরকমভাবে আসে, প্রেম কি ততবার আসা উচিত? তার মানে লাস্টে যেটা আসে সেটা কি মানে প্রেম করলে কি বিয়ে করতেই হবে? না, এটা কিন্তু কোনো কথা নয়। প্রেম করলে বিয়ে করতে হবে কেন? তুমি শেষের কবিতা দেখো না, ভালোবেসেছি কুচকুচ হতে হতে বলেছিল না যে ভালোবেসেছি একবার, বিয়ে করেছি একবার, আর হতেই পারে না। কিন্তু সিনেমার শেষে কিন্তু শাহরুখ খান আবার দুবার বিয়ে করে। বহুদিন হয়ে গেলে সম্পর্কটা কোথাও গিয়ে নেতিয়ে যায়, কোথাও গিয়ে একটু পুরনো হয়ে যায়। এই দুজনের যে সম্পর্কটা হয়, আমি বিয়ের আগের কথাই বলছি, প্রেম যখন হচ্ছে, এই উষ্ণতাটা ধরে রাখার কি উপায়? তোমার কি মনে হয় মানে প্রথম বিয়ে করার পর, ধরো অ্যারেঞ্জ ম্যারেজই হলো বা লাভ ম্যারেজই হলো, হোয়াট এভার, কী চ্যালেঞ্জেস আসে প্রথম বিয়ে করার পর? সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কার জীবনে আসে জানো? সেই মাঝখানে শিল আর নোড়ার মাঝে যে বাটনার মতো পেস্ট হয়, দেখেছো ছেলেরা? ওইটাতে হচ্ছে ছেলেদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ। রিলেশনশিপ, হ্যাঁ, আজকের টপিক রিলেশনশিপ। আমরা জানি সবাই বাঁচতে গেলে সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক, প্রেমিক প্রেমিকা হোক, মা বাবার সাথে তার সন্তানের অথবা ভাই বোনের সম্পর্ক সবসময় গুরুত্বপূর্ণ। আর আজকের মেন টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করেছি, প্রেমিক প্রেমিকা এবং হাজব্যান্ড ওয়াইফ এবং ইনলজ নিয়ে। খুব সুন্দর একটা আলোচনা। আমাদের যে গেস্ট, ওনার নিজস্ব মতামত এই এপিসোডে উনি ব্যক্ত করেছেন। তো আপনাদের যদি কোনো দ্বিমত থাকে অথবা আপনাদের যদি ভিন্ন মত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতেই পারেন। এবং আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা এবং বেল আইকনে গিয়ে প্রেস করে দেবেন, যাতে ফার্দার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়, এবং আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা শুরু করি। ওয়েলকাম অনুক্তা। থ্যাংক ইউ সো মাচ ডাকার জন্য। আজকে কথা ও কানেকশানে অনেক কথা নিয়ে চলে এলাম। কেমন আছো? আমি সবসময় ভালোই থাকি। তোমার সাথে অনেক কথা হবে। সবার প্রথমে একটা তোমার ছোট্ট কুইক ইন্ট্রোডাকশন দিয়ে দাও আমাকে, দর্শকদের জন্য প্লিজ। নমস্কার, আমি অনুক্তা ঘোষাল। প্রফেশনালি আমি একজন মডেল, টিভি অ্যাঙ্কার, রেডিও জকি এবং মোটিভেশনাল স্পিকার। তবে পেশার পাশাপাশি আমার একটা নেশা বা ভালোবাসার দিক রয়েছে। আমি কবিতা লিখতে ভীষণ ভালোবাসি, আর কবিতার হাত ধরে 2021 সালে গ্লোবাল লিটারেচার ফেস্টে আমি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করি এবং ভারতবর্ষের জন্য পুরস্কার জিতে নিয়ে আসি। অসাধারণ, মাল্টি ট্যালেন্টেড। কীভাবে করলে এত কিছু একসাথে? মাল্টি ট্যালেন্টেড ব্যাপারটা একটুখানি অন্যরকম। মানে এটা আমি আমার সাথে বলতে পারি না যে এটা আমার সাথে খুব খাপ খায়। আমার আমি দেখলে দুটো ভাগ করেছি। একটা হচ্ছে আমার পেশার দিক, আর একটা আমার নেশার দিক। কবিতাটা হচ্ছে আমার নেশার দিক। সুতরাং নেশা বলতে মানুষের কি হয়, যেটা ভালো লাগে করতে। তো 24 ঘন্টায় আমার কাজ যাই থাকুক না কেন, কবিতা আমার রিল্যাক্সেশন। তো বাকিটা যেটা পড়ে থাকে সেটা বাকি সব মানুষদের মতোই আমাকে কাজে যেতে হয়, কাজ করি। আর কবিতাটার জায়গাটা আমার কাছে একটা খোলা জানলার মতো, যেখান দিয়ে আমি মানে অক্সিজেন নিতে পারি। আজকে যেই জন্য আমরা এই এপিসোডটা, সেটা হচ্ছে যে রিলেশনশিপ, বন্ডিং আফটার ম্যারেজ, রিলেশনশিপ ইনলস কীরকম হয় না হয়, বা প্রি ম্যারেজ রিলেশনশিপ যাকে আমরা ভালোবাসা বলি, প্রেম বলি, সেই সম্পর্কে আমাদের কিন্তু টপিকটা হবে। প্রথম কোশ্চেন আমার কাছে, প্রেম মানে কি? প্রেম মানে তুমি একটা জিনিস খুব ভালোভাবে, যদি আমি খুব সোজাভাবে বলি, প্রেম মানে হচ্ছে বসন্ত। ঠিক আছে, এবার এই বসন্ত প্রতিটা মানুষের জীবনে যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় উকি দিতে পারে। তা বলে কি একটা মানুষের জীবনে অজস্র বসন্ত যেরকমভাবে আসে, সেরকম কি মানে মানে অজস্র না, মানে প্রতি বছর যেভাবে বসন্ত আসে, প্রেম কি ততবার আসা উচিত? মানে উচিত আর অনুচিত এটা কে বোঝাবে? এটা মন বোঝাবে। কিন্তু আমার কাছে যেটা আমি বলতে পারি খুব ছিমছামভাবে,
প্রেম মানুষের জীবনে একাধিকবার আসতে পারে, এটাতে কোনো দোষ কিন্তু কিছু নয়। কেউ বলতে পারে না যে প্রেম আমার জীবনে আসতে পারে না একাধিক। আমি একবার ভালোবেসেছি, কুচকুচ হতে হতে বলেছিল না যে ভালোবেসেছি একবার, বিয়ে করেছি একবার, আর হতেই পারে না। কিন্তু সিনেমার শেষে কিন্তু শাহরুখ খান আবার দুবার বিয়ে করেছে। সুতরাং এটা কিন্তু ভালো পয়েন্ট। হ্যাঁ, এটা ভাববার মতো পয়েন্ট। এটা সিনেমাতে একটা একদম খুব আইকনিক একটা ডায়লগ, কিন্তু সেটা কিন্তু সিনেমায় বজায় থাকেনি। সুতরাং আমাদেরকে ভাবতে হবে, মন আর মস্তিষ্কের একটা জায়গা আছে। আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা জানি এটা খুব স্বাভাবিক। ভালো লাগা, ভালোবাসা, বসন্ত, প্রেম মানুষের জীবনে একাধিকবার আসতে পারে। কিন্তু একটা সময় আমরা যখন কোনো একটা রিলেশনশিপে আছি, সেটা বিয়ে হোক, সেটা কাউকে কমিট করা হয়েছে, তার সাথে কমিটেড অবস্থায় আছি, তখন দেখতে হবে যে সেই দুজনের বন্ডিংয়ের মধ্যে গভীরতাটা কতটা আছে। সেটা কি শুধুই প্রেম, নাকি সেটা ডিপেন্ডেন্সি আছে? ডিপেন্ডেন্সি থাকলে সেটাকে তুমি বলতে পারো সেই সম্পর্কটা লাস্ট করে। কিন্তু যদি ডিপেন্ডেন্সি না থাকে, শুধু ভালোবাসা, অ্যাট্রাকশন, আমরা যেটাকে বলি প্রেমও বলতে পারি, আমার মনে হয় না সেই সম্পর্কটা বেশি দিন থাকে। একে অপরের উপর নির্ভরতাটা কোথাও গিয়ে যেন প্রেমটাকে অনেক বেশি মজবুত করে। তারা তুমি এতগুলো কথা বললে, আমার হঠাৎ এই কথাটা মাথায় আসলো, মানে তাহলে কি কমিটমেন্ট যেটা বললে বা দুটো সম্পর্কের মধ্যে মজবুত, সবই ঠিক আছে, তার মানে লাস্টে যেটা আসছে সেটা কি মানে প্রেম করলে কি বিয়ে করতেই হবে? না, এটা কিন্তু কোনো কথা নয়। প্রেম করলে বিয়ে করতে হবে কেন? তুমি শেষের কবিতা দেখো না। মানে প্রেম মানেই কি বিয়ে? না, আমরা শেষের কবিতার দিকে তাকাই না। প্রেম মানে সেখানে অপেক্ষা। কারোরই দুজন মানুষ একে অপরকে ভালোবেসেছিল, রবীন্দ্রনাথের শেষের কবিতা, কিন্তু তাদের তো বিয়ে হয়নি। সুতরাং প্রেমের পরিণতি বিয়ে, এটা কেউ কোথাও বলেনি। কিন্তু হ্যাঁ, যদি বিয়ের বন্ধনে আমরা আবদ্ধ হই, সেক্ষেত্রে আমরা একে অপরের প্রতি কিন্তু দায়িত্বশীল, এবং আমরা একে অপরকে বলতে বা জবাবদিহি করতে বাধ্য যদি সেই মুহূর্তে আমাদের জীবনে অন্য কোনো প্রেম আসে। আমার খুব খারাপ লাগে একটা জিনিস, এখনকার দিনে এটা ভীষণভাবে আমাদের চোখে পড়ে, এটা বহুলভাবে পরিলক্ষিত, যে একটা বিয়ে রয়েছে, একজনের সাথে কমিটেড রয়েছে, তার সাথে সাথে পাশাপাশি সমান্তরালভাবে আলো সম্পর্ক। এটাকে আমি প্রেম বলি না। কেন বলি না? তুমি যখন একটা মানুষকে বলছো আমি তোমাকে ভালোবাসি, সেটার মধ্যে অনেস্টি থাকতে হবে, সেটার মধ্যে সততা থাকতে হবে। যদি তোমার মনে হয় যে আমাদের মাঝখানে আরেকজন এসে গেছে, সেটা বলার মতো সততা থাকতে হবে যে আরেকজন এসে গেছে কোনোভাবে। তাহলে এই যে তুমি বললে যে একটা সম্পর্কের হতে হতে আর একটা সম্পর্কে, অন্য সম্পর্কে চলে যাচ্ছে মানুষের, বহুদিন হয়ে গেলে সম্পর্কটা কোথাও গিয়ে নেতিয়ে যায়, কোথাও গিয়ে একটু পুরনো হয়ে যায়। এই দুজনের যে সম্পর্কটা হয়, আমি বিয়ের আগের কথাই বলছি, প্রেম যখন হচ্ছে, এই উষ্ণতাটা ধরে রাখার কি উপায়? দেখো, সম্পর্কের উষ্ণতা এক একজনের কাছে এক এক রকমের। এবার একটা জিনিস ভাবতে হবে, আমার কি শুধুই ভালোবাসাটা কি শুধুই দুটো মানুষের শরীরের মধ্যে, না দুটো মানুষের মনের মধ্যে, নাকি দুটো মানুষের অভ্যেসের মধ্যে? আমরা যদি পার্টনারকে নিজের অভ্যেস করে ফেলতে পারি কখনো, এবং এটা জোর করে না, এটা তোমার সেই মানুষটা যখন তোমার জীবনে তোমার অভ্যেস হয়ে যাবে, সেদিন তুমি বুঝতে পারবে এই মানুষটা ছাড়া আমার চলবে না, আমি তার উপর নির্ভরশীল। তখন কিন্তু সেই উষ্ণতা আলাদা করে জোর করে বজায় রাখার কিচ্ছু থাকে না। আসলে আমাদের পুরো জীবনটা জুড়ে এই যে প্রেমের সংজ্ঞা, প্রথমে তুমি জিজ্ঞেস করলে, প্রেমের সংজ্ঞা মানে কিন্তু ওই খুব রোম্যান্টিক ডেটে যাচ্ছি সারা জীবন। সবাই জানে যে এটা সারা জীবনের নয়। সারা জীবনে শুধুমাত্র হচ্ছে একে অপরের উপরে নির্ভরতা, যে আমার এই মানুষটাকে ছাড়া আমার একটা দিনও চলবে না। কোনো একটা সারাদিনের কথা সেটা শোনানোর মতো একমাত্র সেই মানুষটাই রয়েছে, আর কেউ এর সাবস্টিটিউট হতে পারে না। যেদিন আমার পার্টনারকে আমি বুঝতে শিখবো যে আমার সাবস্টিটিউট হতে পারে না, মানে আমার পার্টনারের সাবস্টিটিউট আর কেউ হতে পারে না, সেদিন সেই মানুষটা আমার। এবং আমরা না খুব সহজভাবে 2-4টে জিনিস ভাবি না। একটা খুব ছোট্ট বাচ্চা, মা ছাড়া তার আর কেউ সাবস্টিটিউট হতে পারে না, কারণ সেটা বাচ্চাটার রিকোয়ারমেন্ট, প্রয়োজন।
কিন্তু আমরা খুব সহজেই জীবনে যাকে পার্টনার করি, আমি বিয়ের কথাই বলবো এখন, কারণ আজকালকার দিনের প্রেম এত ঠুনকো হয়ে গেছে, বলতে এটা বিতর্কিত বিষয়, লোকে বলবে যে না এটা আমি খুব ভুল বলছি। প্রেম আজকাল কথাটা বড্ড মানে খুব চট করে ড্রেস চেঞ্জ করে ফেলার মতো মানুষ মানুষকে চেঞ্জ করে ফেলতে পারে এটা, এবং সেটা হচ্ছে আরও বেটার কিছুর সার্চে, কি সার্চ আমি করে বেটার বেটার? কিছু পেতে পারি। কি সার্চ করে বেটার? একটা বেটার ইন দ্য সেন্স বেটার কিছু, আমি বলছি কি বেটার কিছু, কোনো একটা ছেলের মনে হলো যে হ্যাঁ আমি আরও বেটার কোনো কোয়ালিফিকেশনের কোনো মেয়েকে পেতে পারি, কোনো একটা মেয়ের মনে হতে পারে আমি বেটার কোনো জব করে সেরকম ছেলে পেতে পারি। এই যে একটা সবসময় একটা ভালো কিছু আমরা খুঁজছি। একটা গল্প তুমি শুনেছো কিনা আমি জানি না, ওই ভুট্টা তুলতে যায় একটা ছেলে, প্রতিদিনই সে ভাবে যে সবচেয়ে ভালো ভুট্টাটা আমি তুলবো, ঠিক আছে? এই করে করে কিন্তু ভালোর কোনো শেষ নেই, সেটা সে একদিন বুঝতে পারবে। আমি আজকে যাকে ভালো মনে করছি তার থেকেও ভালো কেউ রয়েছে। তো ওই ভালো সার্চ করতে 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 মানুষ হারিয়ে যায় এক সময়। সুতরাং আমি মনে করি ওই যে একটা বাচ্চা যার কাছে পৃথিবীর আর কত মায়েরা কত ভালো কি ভালো সে বাচ্চাটা বোঝে না, সে বোঝে আমার মা আমার রিকোয়ারমেন্ট, তার সাবস্টিটিউট হতে পারে না। আমরা যদি পার্টনারকে জীবনের সাথে এভাবে জড়িয়ে ফেলতে পারি, বা বোথ দুটো মানুষকে বলবো, ছেলেটি এবং মেয়েটি একে অপরের ইম্পর্টেন্স একে অপরের জীবনে এমনভাবে তৈরি করুক যাতে আরেকজন বলে যে একে ছাড়া আমার চলবে না, তবে এই উষ্ণতাটা এমনিই থাকবে। আর যদি ব্রেকআপ হয়ে যায় কি করে নিজেকে সামলানো উচিত? দেখো, ব্রেকআপ আজকের দিনে শুনলে হয়তো আমি বললে খুব খারাপ লাগবে, 90% মানুষের ব্রেকআপ কাছে হয়ই বা কেন? ব্রেকআপ জিনিসটা না খুব খুব সোজা হয়ে গেছে। আমার মনে হয় অনেক বেশি অপশন আমাদের কাছে, এইটাই তো। ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া বা তোমাকে আমি এখনই যেটা বললাম, মানুষ সার্চ করছে কি আরো ভালো কিছু, ইটস ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ সৌন্দর্য, ইন টার্মস অফ এভরিথিং। মানুষ সবকিছু চাইছে আমি বেস্টটা নেব, কিন্তু সেটার মাঝখানে এত তাড়াহুড়ো আমার করছে, বউ সব থেকে সুন্দর হবে, আমার বর সব থেকে হ্যান্ডসাম হবে। রিচ হবে। হ্যাঁ। তো এগুলো তো এক একটা মানে সমাজের কি বলবো, এগুলো এক একটা স্টিরিওটাইপ মাথায় রয়েছে। ছেলেটাকে সবচেয়ে বেশি আর্ন করতে হবে, হ্যাঁ, মেয়েটাকে সবচেয়ে বেশি সুন্দর হতে হবে। যে কোনো নর্মাল একটা মধ্যবিত্ত বাড়িতে তুমি বিয়ে হলে দেখবে তো, দেখি তো তোমার বৌমাকে কেমন দেখতে হলো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, খুব বিতর্কিত জায়গা এটা। এবার এই যে ভালোর শেষ নেই, ভালোটাকে কন্টিনিউয়াসলি মানুষ খুঁজতে থাকছে, এবং সেটা কিছুটা আমি বলবো সমাজের চাপে পড়ে। সমাজ বলছে যার কাছে সবচেয়ে ভালো জিনিসটা আছে তার বিরাট সম্মান। এটা খুব বোকা বোকা জায়গা। দিনের শেষে আমি যে মানুষটার সাথে আছি, আমি কেমন আছি, সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হওয়া উচিত। তার থেকে সমাজ কি বলছে যে ওর বউ সবচেয়ে সুন্দর, ও সবচেয়ে গেন করেছে লাইফে, একদমই বোকা বোকা এই জিনিসটা। আর ব্রেকআপটা আজকের দিনে খুব একটা মানে কি বলবো আমি, এত দেখছি ব্রেকআপ রিলেশনশিপ ব্রেকআপ, ডিভোর্স প্রচণ্ড বেড়ে গেছে। সেটার অনেক কারণ আছে, কারণ একটা নয়, কিন্তু দিনের শেষে একটা মূল কারণ হচ্ছে মানুষ বুঝে গেছে যে এই মানুষটার পরিবর্তেও এই মানুষটার সাবস্টিটিউট আরেকটা মানুষ হতে পারে। সেটা যখন আমার মাথায় ঢুকছে, আমরা কখনো ভাবি যে আমার বাবার সাবস্টিটিউট আরেকজন হতে পারে, আমার মায়ের সাবস্টিটিউট আরেকজন হতে পারে, তাহলে আমরা মানে কখন আমরা ভেবে ফেলি যে আমার পার্টনারের সাবস্টিটিউট আরেকজন হতে পারে। এই ভাবনাটা থেকেই ব্রেকআপ বলো, রিলেশনশিপ এন্ড বলো, মা বাবাকে চেঞ্জ করতে পারবো না, মা বাবাকে চেঞ্জ করতে পারবো না, হাজবেন্ড বা প্রেমিকা বা প্রেমিককে আমরা চেঞ্জ করতে পারবো, এবং খুব অনায়াসে করে ফেলছি অনায়াসে। এবার আমি এটা বলবো না যে এমন অনেক ব্যতিক্রমী ঘটনা রয়েছে যেখানে হয়তো ডোমেস্টিক ভায়োলেন্স আছে, যেখানে হয়তো মেয়েটির ওপর অত্যাচার হয়েছে বা ছেলেটির ওপর অত্যাচার হয়েছে। এমন আজকাল এই কথাটা আমি বলতে পারি না যে শুধু একটা মেয়েকেই অত্যাচার করছে কেউ, ছেলেদের ওপর অত্যাচার হয় প্রচণ্ড। আমি নিজে এমন অনেক ঘটনা দেখেছি যেখানে ছেলেটিকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এই জায়গাটাতে সুতরাং আমাদের ভেবে দেখার বিষয় আছে। এই ব্যতিক্রমী ঘটনাগুলোকে আমি দূরে সরালাম, কারণ এই ঘটনায় তো আরেকজনের সাথে থাকা সম্ভব নয়। সেটি ছেলেই হোক বা মেয়েই হোক, কেউ যদি মানে ফিজিক্যালি কাউকে টর্চার করে, মেন্টালি টর্চার করে, বা একদমই সম্পর্ক রাখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি ব্যতিক্রমী ঘটনাগুলোকে একদম দূরে সরালাম। সরিয়ে বাকি যে
60-70টা কেস রয়েছে, আমি ব্যতিক্রমী 30%ই ধরে নিলাম বেশি করে। বাকি যে 60-70টা কেস, তার মধ্যে মানুষ আজকাল খুব কি বলবো, খুব গতিময়তা আর যান্ত্রিকতার মাঝে হারিয়ে যেতে যেতে মানুষ ভেবেই ফেলেছে যে ওই অপোজিট মানুষটাকে আমি টুক করে চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করে আমি মনের মতো একটা কুমোরটুলি থেকে এনে কাউকে বসিয়ে দেবো। কিন্তু এটা হয় না, এটা বাস্তবে কোনো জায়গাই নেই এটার। সে যাকে ভাবছে যে বসিয়ে দেবো, তার ভিতরেও এমন কিছু খুঁত থাকবেই। কারণ দুটো মানুষ একে অপরের সাথে যখন থাকছে, দুজনের মধ্যেই কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। তুমি যখন ডিসিশন নিচ্ছ তুমি তার সাথে থাকবে, তুমি ভালোটা নেবে, খারাপটা কেন নেবে না? ট্রু। আচ্ছা, আমার আর একটা জিনিস জানতে ইচ্ছা করে, প্রেম তো করি আমরা সবাই, এই তুমি বলছিলে যে সাবস্টিটিউট হয়ে যায়, মানে কখনো কখনো তো সাবস্টিটিউট হয়ে যায়, মানে তাকে সরিয়ে অন্য একজনকে নিয়ে আসটা। কখনো কখনো আবার তুমি বলছিলে যে একজন থাকতেও আর একজনের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়া বা সম্পর্কে জড়িয়ে যাওয়া। সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর মানে যখন জানতে পারি আমি অপোজিটাল মানুষটা, তখন সম্পর্কটাকে কিভাবে আগিয়ে নিয়ে যাওয়া উচিত, বা কি ক্ষমা করে দেওয়া উচিত নাকি না ঠিক করে নেওয়া উচিত, কি করা উচিত? দেখো, এটা আমাদের সোসাইটিতে আমি যে যত ঘটনা দেখেছি, বেশিরভাগ মেয়ে বলো ছেলে বলো, আমি খুব বাজে একটা জিনিস দেখেছি। দুজন মানুষ বিয়ে করেছে, একসাথে রয়েছে, তাদের সন্তান আছে বা সন্তান নেই। একজন পার্টনার পরকীয়ায় জড়িয়ে পড়েছে, সে কিন্তু তার যে স্ত্রী বা স্বামী যাই হোক, তাকে কিন্তু বলছে না যে আমি বাইরে কারোর সাথে ইনভলভড আছি, কারণ সে বুঝতে পারছে আমি ভুল করছি। তুমি যখন ভুল করবে, যে কোনো মানুষ, সে কিন্তু সবসময় মাথা নিচু করে কথা বলবে। সে কিন্তু কখনো ভুল করে সে কিন্তু বুঝতে পারবে যে যেটা ভুল আমি করছি সেটা বলার মতো নয়। বলার মতো হলে তো আমি সগর্বে বলতাম। তো তখন সে যখন সেটা বলছে না, সেটা আমি বাইরে থেকে জানতে পারছে আরেকজন পার্টনার, আমার মতে সেই সম্পর্কটাতে না যে জানতে পারলো, সে যদি সেটাকে এগিয়ে নিয়ে যায়, সেটাতে তার আত্মসম্মানটা থাকে না, তার সেলফ রেসপেক্টটা কোথাও একটা হারিয়ে যায়। যে আমি তোমার দোষটা জানলাম, এবং সেটা তো ছোটোখাটো দোষ নয়, সেটা একটা বড় দোষ। তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমাকে সিম্পলি আমাকে চিট করেছো তুমি। তো সেক্ষেত্রে অনেকে আছে জানি যে বাচ্চার মুখ দেখে, সোসাইটির চাপে পড়ে, না ঠিক আছে ক্ষমা করে দিলাম। কিন্তু তুমি এটা ক্ষমা করছো না, একটা কথা ভালো করে মনে রাখতে হবে, তুমি এটা প্রশ্রয় দিলে। তুমি আজকে তাকে বুঝিয়ে দিলে যে তুমি যে ভুলটা করেছো সেটা ক্ষমার যোগ্য। এবার ভুল আর অন্যায়ের মধ্যে একটা খুব ফাইন লাইন আছে, একটা সূক্ষ্ম সীমারেখা। এটা কিন্তু ভুল নয়, এটা হচ্ছে অন্যায়। তুমি অন্যায়টাকে যখন বলছো যে ঠিক আছে আমি ক্ষমা করলাম, আর করো না, কিন্তু সে আরও 100 বার করবে। সে ভাবছে এটা তো ভুল, এটাকে আমি ঠিক আছে আরেকবার ক্ষমা চাইব। হ্যাঁ, এইটার ক্ষেত্রে আমি বলবো। কিন্তু সেই ছেলেটি বা মেয়েটি যদি বলে যে আমি সম্পর্কটাকে এগোতে পারছি না, তোমার দিক থেকে দেখো, দুটো মানুষের মধ্যে যখন গ্যাপ তৈরি হয়, তখন একটা তৃতীয় ব্যক্তি আসে জীবনে, এটা আসে। আবার সব ব্যতিক্রমী চারিত্রিক বৈশিষ্ট্য সব দূরে সরিয়ে রেখে বললাম যে কি কোনো মানুষের ধরো ইন্টেনশনালি তুমি বলছো যে এই জিনিসগুলো, হ্যাঁ আমি যেটা বলছি, কোনো মানুষের চরিত্রগত কোনো ত্রুটি আছে, সে অজস্র পার্টনার খুঁজছে, সেটা আলাদা ব্যাপার, আমি সেটাকে দূরে সরিয়ে দিলাম। নর্মাল একটি স্বাভাবিক, সুস্থ, স্বাভাবিক, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জীবনে বলছি, যখন একটি দূরত্ব সৃষ্টি হয় দুজনের মধ্যে, তখন তৃতীয় ব্যক্তি ঢোকার একটা জায়গা পায়, 3 নম্বর ব্যক্তি ঢোকার জায়গা পায়। 3 নম্বর ব্যক্তি ঢুকে পড়ে থাকে, তুমি বুঝতে পারছো যে আমি এখানে এই জায়গাটাতে এগোলে সেই মানুষটাকে আমি গেট খুলছি, গেট খুলে দিচ্ছি, তুমি আমার কাছে এসো, আমি আমার পার্টনারকে সেখানটা থেকে দূরে রাখছি বা বলছি না, আমি তাকে, আমার মনে হয় যে দূরত্বটা সৃষ্টি হয়েছে না, সেইটা দিয়ে বলা উচিত যে আমার না এই মানুষটার প্রতি একটা আকর্ষণ তৈরি হচ্ছে এই কারণে যে তুমি আমাকে এই জায়গাটা থেকে আমাকে এটা দিতে পারছো না বা আমার জন্য করতে পারছো না। যদি কেউ বলে সততার সাথে যে আমার জীবনে আরেকজন, কিন্তু আমার মনটা এই বলার সাহসটাই অর্ধেকজন রাখে না, কনফেস করার সাহসটা অর্ধেকজনের থাকে না, অর্ধেক না, কারোরই থাকে না। কি প্রবলেম হয়? তারা তার ওয়াইফকে বা হাজব্যান্ডকে বলতে পারে না যে আমি আরেকজনের প্রতি আমি দুর্বল হয়েছি। সেটা বললে কিন্তু হয়, সলভ হয়ে যায় অনেক জায়গা, কিন্তু তার জায়গায় না তারা ভুলটা করে ফেলে, ঠকিয়ে ফেলে।
এটা বলার মধ্যে কিন্তু অপরাধ নেই, আমি কিন্তু 100 বার বলছি, কাউকে ভালো লাগার মধ্যে, ভালোবাসার মধ্যে কোনো অপরাধ নেই। তুমি তোমার পার্টনারকে বলো যে এই জায়গাটা তুমি আমাকে টাইম দিতে পারছো না, তুমি তো উইকেন্ডে আগে রান্না করতে, তুমি এখন করো না, আমি খুব মিস করি। কথার কথা, একটা উদাহরণ। খুব ভালোভাবে বললে আমাদের সম্পর্কের মিষ্টতাটা না, আমরা যদি আবার একটুখানি একসাথে সিনেমা দেখি আগের মতো, হয়তো সেই উষ্ণতাটা থাকবে। চলো না দেখি আরেকবার করা যায় কিনা। আজকাল মানুষ ট্রাই করার আগে, ভাবার আগে, বোঝার আগে সব কিছু শেষ করে দিতে রাজি আছে, ঠকিয়ে দিতে রাজি আছে। সেই ঠকানোর জায়গাটা অবধি যদি কেউ চলে যায়, তাহলে অপরপক্ষের আমার মনে হয় নিজের সেলফ রেসপেক্ট রাখতে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসা উচিত। তার আগে অবধি যদি কেউ বলে যে না আমাদের এই জায়গাটা একটু ভাবা উচিত, এই জায়গাটা আমার মনে হচ্ছে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ, আমরা মুখোমুখি একটু কথা বলি, আমার মনে হয় সেটা অনেক বেটার হয়। এই মানে এখনকার ব্যস্ততার যুগে, মানে তুমি ধরে নাও যে কেউ থাকছে বোম্বে, কেউ থাকছে দিল্লি, চাকরি বাকরি কেরিয়ার, তার মধ্যেও প্রেম আসছে, প্রেম যাচ্ছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ যেটা হয়, কিভাবে মেনটেন করা, আর কি লং ডিস্টেন্স রিলেশনশিপ আদৌ এর পরিণতি কিছু আছে? দেখো, লং ডিস্টেন্স রিলেশনশিপ আমি দেখেছি 90% ভেঙে যেতে, 10% টিকে যেতে। ঠিক আছে, এটা হচ্ছে দেখা প্র্যাকটিক্যাল বিষয়। এবার প্র্যাকটিক্যালি কেন ভেঙে যায়, কারণটা হচ্ছে দুটো মানুষ দুটো একদম অপর দুটো প্রান্তে রয়েছে, দুটো ভিন্ন প্রান্তে রয়েছে। তারা সময় করে উঠতে পারে না একে অপরের সাথে কথা বলার, একে অপরকে বোঝার। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটার জন্য একটা মানসিক দূরত্ব অনেক সময় তৈরি হয়। আবার অনেক ক্ষেত্রে আমি দেখেছি যারা বেশ ম্যাচিওর্ড, এই ব্যাপারটা বোঝে যে বেসিক প্রবলেম এই ডিস্টেন্সটা, বেসিক প্রবলেম আমরা দুজন নই। যখন দূরত্বটা বাড়ে, তখন উল্টো দিকের যে মানুষ দুটো আছে দুদিকে, তারা না একে অপরের ভুলগুলো বড্ড বেশি করে দেখতে পায়। এটা তুমি মিলিয়ে দেখবে। প্রথম দিকে কাউকে একটা ভালো লাগলো, খুব হানিমুন পিরিয়ড, প্রথম আমার কাউকে একটা ভালো লেগেছে, এটা কিন্তু লোকে ভাবে হানিমুন পিরিয়ড শুধু বিয়ের পরে আসে, সেটা না। কাউকে প্রথম দেখে ওই যে স্বপ্ন দেখা, ওইটাও একটা হানিমুন পিরিয়ডের মতো, ভীষণ একটা ভালো লাগা, একটা অন্যরকম রহস্য। ওই ফেজটাতে তুমি আমার সামনে যে পার্টনার বসে আছে বা আমি যার সামনে বসেছি, সে দু একটা ভুল কথা বললেও মনে হবে আহা কি মিষ্টি লাগছে, বড় মিষ্টি। কিন্তু ওটাই তুমি 10 বছর পরে যাও, সেটা এত তিক্ত লাগবে আর এত ঝামেলা হবে সেটা নিয়ে, তখন সেটা একটা এথিক্যাল ইস্যু হয়ে যাবে। আমার মনে হয় লং ডিস্টেন্স রিলেশনশিপে একটা ট্রাস্টের একটা ব্যাপার থাকে। ট্রাস্ট, এই যে তুমি এর কথাটা বললে, এটাও আমরা যদি কেউ যদি ম্যাচিওর্ড হয়, তাহলে সেটা বুঝতে পারবে যে এটা ডিস্টেন্সটা শুধুমাত্র শারীরিক ডিস্টেন্স বা শুধুমাত্র জায়গার ডিস্টেন্স। আমরা শারীরিকভাবে দূরে রয়েছি, কিন্তু সেটা শেষ কথা নয়, আমরা মানসিকভাবে কাছে থাকতে পারছি কিনা। এখন আমি যদি ভাবি যে লং ডিস্টেন্স রিলেশনশিপে ও বাবা, ও সকালবেলা বেরিয়ে বিকেলবেলা তো ঠিক টাইমে ফোন করলো না, তাহলে কি অন্য কারোর সাথে ঘুরছে? এইটা হচ্ছে প্রবলেম। এই তো চোখের সামনে দেখতে পাচ্ছে না এটা, এবং বেশিরভাগ মানুষের এই ট্রাস্ট ফ্যাক্টরটা কাজ করে ভিতরে, যে ওরা এরম করলো না তো, ওরম করলো না তো। কিন্তু দিনের শেষে যারা খুব ম্যাচিওর্ড, যাদেরকে আমি 10%-এর মধ্যে দেখেছি, তারা কিন্তু জানে যে মানুষের না জীবনের সময়টা অসীম নয়। দিনের মধ্যে 24 ঘন্টাই সময় আছে। 24 ঘন্টা যদি সবার চরিত্র এইরকম হয় না যে আমি অজস্র মানুষের সাথে সময় নষ্ট করব, যে রিলেশনশিপটার কোনো ভবিষ্যৎ নেই, সেটার জন্য আমি কেন নষ্ট করব? এটা যারা ম্যাচিওর তারা বোঝে। এবার যারা বাকি 90%-এ রয়েছে, তাদের ওই ইস্যুটা একটা ক্রিয়েট হয়, ওকে বিশ্বাস করতে পারছে না, ওকে বিশ্বাস করতে পারছে না, কাছাকাছি থাকছে না, যার জন্য দোষগুলোকে এত বড় বড় করে দেখতে পায় এবং গুণগুলো ছোট হয়ে যায় অনেক বেশি। এইটা একটা খুব বড় প্রবলেম। আচ্ছা, আর একটা কথা, প্রথম প্রেম যেটাকে বলে, মানে প্রথম দেখা, দিল মে ঘন্টি বাজা, আফটার দ্যাট ব্রেকআপ হয়ে যাওয়া, সো প্রথম প্রেম ভোলা যায়, মানে সম্ভব? আমি আমার লেখা একটা কবিতা 4টে লাইন বলছি তোমায়, প্লিজ। হাতের মুঠোয় ফুরিয়ে আসে সময়, ঘড়ির কাঁটায় আটকে থাকে ক্ষত, অভিমানে মলম লাগায় ক্ষমা, ব্যথার যত বয়স বাড়ে তত। এই 4টে লাইনের মানে হচ্ছে, টাইম, সময় যত পেরোয়, প্রথম প্রেম কেন সব কিছু মানুষ ভুলে যেতে পারে। টাইম ইজ আ অয়েন্টমেন্ট। আমাদের জীবনে আমাদের খুব কাছের মানুষ, আমাদের বাবা মা, খুব ভালো করে ভেবে দেখো তো,
এটা কিন্তু কন্ট্রোভার্সির কোনো বিষয় নয়, বিতর্কের জায়গা নয়। আজকে জীবনের একটা জায়গায় গিয়ে বাবা মাকে মানুষ হারিয়ে ফেলে, কিন্তু মানুষ যতই বলুক আমার খুব মনে পড়ছে, তার 10 বছর পর কি সে প্রতিদিন সকালে উঠে সেই দুঃখ সেই শোক নিয়ে ওঠে? না। আমাকে কেউ একজন বলুক যে আমি প্রতিদিন সকালে সেই হারিয়ে ফেলার নিজের মানুষকে, শুধু বাবা মা কেন, অনেকের অনেক নিজের মানুষ রয়েছে যাদেরকে হারিয়ে ফেলেছে, কিন্তু তার থেকে 10 বছর 15 বছর 20 বছর পর মানুষটাকে একবার জিজ্ঞেস করতে, আপনি কি এখনও প্রতিদিন সকালে সেই শোকটা নিয়ে ওঠেন যে শোকটা সেই 20 বছর আগে ছিল? তো প্রথম প্রেম ভুলবে না কেন মানুষ? প্রথম প্রেম আরামসে ভুলে যাবে। এটা নিয়ে আমি জানি আমার ওপর প্রচণ্ড বিতর্কের সৃষ্টি হবে, ঝগড়াঝাটি, নিচে অজস্র কমেন্টের বন্যা বইতে পারে। আবারও আমি সবার সামনে বলছি, প্রথম প্রেম কেন, প্রথম দ্বিতীয় তৃতীয় অনেক প্রেম মানুষ আরামসে ভুলে যেতে পারে। বছর চলে গেলে সব ভুলে যাবে, কাজের প্রেশার থাকলে সব ভুলে যাবে। অনেককে আমি দেখেছি প্রেম ব্রেকআপ হয়ে গেছে, দেবদাস হয়ে গেছে, বিভিন্ন রকম নেশা সব কিছু আরম্ভ করে দিয়েছে, সবার সাথে কন্ট্যাক্ট ডিট্যাচ হয়ে গেছে পুরো। মানে প্রেম শেষ, মানে প্রেম ব্রেকআপ মানে একটা রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেল মানে কি জীবনটা শেষ হয়ে গেল? একদম না, একদমই না। এটাকে কিভাবে ওভারকাম করবে? এটা কোনো দিন না। দেখো, মানুষের আমি বলি একটা সুস্থ মানুষের শরীরের দিকে যতটা যত্ন নেওয়া উচিত, মনের যত্নটাও ঠিক ততটা নেওয়া উচিত, তবে সবটুকু মিলিয়ে মানুষ ভালো থাকে। এই বিষয়টাকে আমরা সবাই উপেক্ষা করে যাই, এটা কিন্তু গোড়ার কথা। এই শুধু প্রেম, শুধু আবেগ, শুধু অনুভূতি ব্যাপারটা না, এ প্রতিটা মানুষ তো আলাদা। তোমাকে আমার থেকে দেখতে আলাদা, আমাকে তোমার থেকে দেখতে আলাদা, কিন্তু আমাদের সব ফিচার্স একরকম। দুটো কান আছে, নাক আছে, চোখ আছে। তেমনই দুটো মানুষ যখন একটা রিলেশনশিপে যাচ্ছে, একে অপরের প্রতি অনুভূতিগুলোর গভীরতা আলাদা হয়। কোনো একটা মানুষ, আমি আমার সামনের মানুষটাকে নিয়ে এত বেশি ভেবে ফেলেছি, এত গভীরতায় গেছি, আমি এতটা সিরিয়াস। আমি বলছি না কেউ সিরিয়াস হবে না, এটা না। সবাই সবার রিলেশনশিপ নিয়ে সিরিয়াসই থাকে, হওয়াটা উচিত। বাকি অনুচিতদের আবার ব্যতিক্রমীদের সরালাম, যারা ভাবছে টাইম পাস এটসেট্রা। আবার আমাকে বকাঝোকা করুক কেউ যে এইসব কথা কেন বলছে, টাইম পাস এখানে তা না। অজস্র মানুষ আছে যারা ভালোবাসাটাকে টাইম পাসের মতো ইউজ করে, একদম ঠিক আছে। শত খারাপ, আমাকে যত যে যা গালিগালাজ করুক, যা করুক, আমি আজকের জেনারেশনে আরও বেশি করে বলছি, আমাকে তার জন্য যে যা গালিগালাজ করুক আমার কিচ্ছু যায় আসে না। আজকের জেনারেশনে বহু কেন অধিকাংশ মানুষ বলবো যারা সিরিয়াস রিলেশনশিপে বিশ্বাসই করে না। এটা খুব বিচ্ছিরি জিনিস। কেন বিচ্ছিরি জিনিস আবারও বলছি, যে যাই বলুক, জীবনের সময়টা তোমার। তুমি যদি এটা নিয়ে সিরিয়াস না হও, তাহলে সেটার পিছনে সময় নষ্ট করছো কেন? তার মানে তোমার কোনো নিজের কোনো ভ্যালু নেই। যে আজকে একটা রিলেশন, ঠিক আছে এটা হলে হবে, না হলে না হবে, তার মানে কি তুমি তোমার সময়টা অপচয় করছো, তার মানে তোমার নিজেরই কোনো ভ্যালু নেই, তোমার নিজের কোনো মূল্য নেই। আমার কি এত সময় সস্তা নাকি যে আমি যে কারোর সাথে গিয়ে টাইম স্পেন্ড করব? আমি সিরিয়াস হলে তবেই তার সাথে আমি টাইম স্পেন্ড করব। এখন এটা নয় যে সেই মানুষটার যদি কোনো ভুল ত্রুটি বেরোয় আমি তার সাথে আমাকে থেকেই যেতে হবে, সেটা নয়। কিন্তু প্রিলিমিনারি, প্রাথমিকভাবে তো আমি তাকে সিরিয়াসলি দেখবো যে আমি এই সম্পর্কটার একটা পরিণতি দেখতে চাই। আমি যদি ভাবি না এটা তো আমার ড্রেসের মতো, এটা আমার ড্রেসের মতো, এক একজন বলে দেবে ও ঠিক আছে স্যাটারডেতে ব্ল্যাক পরলাম, সানডেতে আমি রেড পরবো। ব্যাপারটা এরকম নয়, কিন্তু ব্যাপারটা এত সোজাই নয়। ব্যাপারটা এই জায়গাটাতে তুমি সবচেয়ে বেশি নিজের ভ্যালুটাকে ডাউন করলে, তোমার কোনো সময়ের জ্ঞান নেই এবং তোমার জীবনে কোনো কাজ নেই যার জন্য তুমি তোমার সময়টাকে অপচয় করছো, পরিষ্কার কথা। এইবারে তুমি যে কথাটা বললে যে প্রেম কি শেষ হয়ে গেলে সেখানে কি জীবন শেষ? না, জীবন শেষ নয়। অনুভূতির গভীরতাগুলো দুটো মানুষের আলাদা। আমাকে একটা সম্পর্কে যখন যাচ্ছি, আমি কাউকে ভালোবাসলে আমি যতটা আনন্দ পাই সেটা যখন আমি অ্যাকসেপ্ট করতে পারছি, ভালোবাসা না থাকলে যতটা ব্যথা পাবো সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করার মতো জোর ভিতরে থাকতে হবে। অসাধারণ, ঠিক। আমি কাউকে ভালোবেসে কতটা আনন্দ পাচ্ছি, কিন্তু আমি ভালোবাসাকে হারালে ততটা ব্যথা যেন আমি অ্যাকসেপ্ট করতে পারি। এটা একটা খুব সোজা একটা ইকুয়েশন। আমি যতটা খুশি হচ্ছি, আমি যন্ত্রণাটা ততটা নেয়ার মতো ক্ষমতা থাকলে তবেই আমি ভালোবাসি। পজিটিভ নেগেটিভ দুটোই মাথায় রেখে চলতে হবে। একজন মানুষ অনায়াসে আর একটা মানুষকে ছেড়ে দিতে পারে, কারণ তার ভিতরে সেই ক্ষমতাটা আছে যে আমি ভালোবাসেছি যখন আনন্দও পেয়েছি,
যখন ভালোবাসাকে আমি ছাড়ছি ব্যথা পাবো, কিন্তু সেটা আমি সয়ে নিতে পারবো। কিছু মানুষের থাকে না যন্ত্রণাটা নেওয়ার ক্ষমতা। ইমোশনাল বেশি। আমার নিজের এই প্রবলেমটা আছে। এইটা আমি সবার সামনে বললে এখন বলবে বাবা এত বড় কথা বলছে, নিজের রয়েছে। আমি বুঝতে পারি আমি বেশি আবেগপ্রবণ। কোনো একটা মানুষের সাথে আজকে আমার দেখা হলো, কথা হলো, তার সাথে একটা সুন্দর বন্ডিং তৈরি হলো, সে হয়তো অনায়াসে আমার সাথে বন্ডিংটা ভেঙে দিয়েছে। প্রেম নয়, এমনি নর্মাল একটা বন্ধুত্ব ভেঙে দিয়েছে, তার কিছু যায় আসছে না। তার অনুভূতির গভীরতাটা ওইটুকুই। সে বন্ধুকে হারালে যেটুকু খারাপ লাগে সেটা সে সয়ে নিতে পারছে, আমি পারছি না। তো আমি যখন বুঝলাম যে এটা আমার সমস্যা আছে, আমাকে এর ওপর কাজ করতে হবে, মানে নিজেকে শক্ত করতে হবে এটার জন্য যে ভালো সময়টা আসছে, আমি এত এনজয় করছি, খারাপ টাইমটা আসলে আমি সেটাকে অ্যাকসেপ্ট করবো না কেন? যা আসুক সেটাকে অ্যাকসেপ্ট করতে জানতে হবে। তো তারাই তলিয়ে যায় যারা অ্যাকসেপ্ট করতে পারে না। তো সেক্ষেত্রে জীবনে যে কোনো পরিস্থিতি, যে কোনো সিচুয়েশন, আনন্দটা নেব, দুঃখটাকে আমি নিতে পারবো না, এই জিনিসটা বললে হবে না। নিতে হলে সবটুকু নিতে হবে। যে কোনো রিলেশনশিপে ডাউট, সন্দেহ কি প্রভাব ফলে, মানে কোনো একটা রিলেশনশিপের উপর কি প্রভাব পড়ে? ডাউটটা তো খুব একটা বড় ব্যাপার। মানে যে কোনো রিলেশনশিপ আমি শুনেছি ধ্বংস হয়ে যায়, যে কোনো রিলেশনশিপ শেষ হয়ে যায়। ডাউট থাকলে সেই রিলেশনশিপটা থাকবে না। আর সবচেয়ে বড় কথা, প্রথমে হয়তো দুটো মানুষ যখন একে অপরের সাথে দেখা হয়, তারা হয়তো বুঝতে পারে না যে এর মধ্যে কার মধ্যে সন্দেহ বাতিগ্রস্ততা, এটা একটা কিন্তু রোগ। সন্দেহ করাটা একটা জায়গা অবধি ঠিক আছে, যে আমি যদি এই লাইনটা ভাবি যে নিজের কানে না শুনে, নিজের চোখে না দেখে আমি বিশ্বাস করব না, এবং যার জন্য অনেকে জীবনে আছে না যে আমি খুব যাচাই করে নিই, এটা কিন্তু ভুল না, যে আমি এটা একটু যাচাই করে নিচ্ছি। আবার অনেকে বলে চোখ কান খুলে চলা উচিত, সেই অবধি ঠিক আছে। ওভার থিঙ্ক করাটা কখনোই ঠিক নয়। এখন আমি সকালবেলা উঠে ভাবছি যে আমার পার্টনার সকালে বেরিয়ে অফিস যাওয়ার আগে সোজা গাড়িটা চালিয়ে না গিয়ে ডান দিকে টার্ন নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে গিয়ে মিট করছে, তো সেটা আমার চিন্তা। সেটাকে কিন্তু আমার পার্টনার বন্ধ করতে পারবে না, সেটাকে বাইরের কেউ বন্ধ করতে পারবে না। এটা একটা রোগ, এবং এইটাকে থেরাপি ছাড়া কোনোভাবেই এটা ট্রিট করা সম্ভব নয়। শত বোঝাও, এটা সাইকোলজিস্ট এবং মনস্তত্ত্ববিদ এনাদের কাজ। পরিষ্কার কথা, এটা অপোজিট দিকে যে পার্টনার আছে সে একটাই দায়িত্ব নিতে পারে এটার ক্ষেত্রে, সেটা হচ্ছে তাকে মানসিক চিকিৎসা করানো। কারণ এটা একটা সমস্যা। একটা সার্টেন স্টেজ অবধি আমরা যদি কিছু নিয়ে ভাবি, ডাউট করি যে এটা কি এরকম, সেটা নর্মাল। আমরা তুমি একটা জিনিস পাও, তুমি একটা মানুষকে আমরা প্রথম দেখে আমরা প্রথমে ভাবি এই মানুষটা সম্পর্কে আমি নানা রকম ধারণা করি, এই মানুষটা এরম হতে পারে, এরম হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। আমরা সেই মানুষটা সম্পর্কে একটা হালকা একটা ছবির মতো আমরা নিজের মনে আঁকি। কিন্তু এটাই যখন আরও এক স্টেপ এগিয়ে গিয়ে সেই মানুষটাকে নিয়ে নেগেটিভ কিছু তৈরি করা শুরু করে, তখন সেটা হয়ে যায় একটা রোগ। এবং এই রোগটা যদি দুটো পার্টনারের মধ্যে একজনের থাকে এবং চিকিৎসা ছাড়া থাকে, তাহলে এই সম্পর্কটা নষ্ট হবে, এটা কেউ আটকাতে পারবে না। এটাতে একটাই পন্থা হচ্ছে তার পার্টনার যদি খুব উদার হয়, তাহলে গিয়ে তাকে চিকিৎসা করানো। এবং যদি তার বিয়ে না হয়ে থাকে, আমি বলবো দুজন পার্টনারের এই রোগটি থাকলে, আমার মনে হয় যেহেতু এইরকম সম্পর্ক লাস্ট করে না, থাকে না, তো বিয়েটা এক্ষেত্রে বুঝে করাটাই উচিত এবং না করাটা আমি বলবো সবচেয়ে ভালো। তুমি তো ম্যারিড, কত বছর হলো দাম্পত্য জীবন? আমার 7 বছর। বাবা, অনেক বছর। আমাকে একটু বলবে দাম্পত্য জীবনের গোপন রহস্য কি, ঠিকঠাক দাম্পত্য জীবন চালিয়ে নিয়ে যাওয়ার? কারণ সেই একই কথা, মানে আমরা তো আগেও বললাম যে ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রচুর প্রলোভন, প্রচুর অপশন আমাদের মধ্যে হাতের মুঠোয় রয়েছে। সেই জায়গায় সুখী দাম্পত্য জীবন চালানোর কি সিক্রেট হতে পারে? এই দাম্পত্য জীবন ভাবলেই হবে না। তুমি ভুলে যাও তুমি দাম্পত্য জীবনে আছো, তুমি অনেক ভালো থাকবে। আমি আজকে বলছি, মানুষ যেদিন থেকে ভাবতে শুরু করে যে আমরা
আগে প্রেমিক প্রেমিকা ছিলাম, আমরা আগে বন্ধু ছিলাম, এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছি। ওরে বাবা, একটা পাথর এসে মাথায় বসলো। এইটা ভাবনাটাই ছেড়ে দাও। আমি আজ অবধি আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড, আমার হাজব্যান্ড আজ অবধি ভাবে যে আমি ওর বেস্ট ফ্রেন্ড। তো আমরা একটা জিনিসই ঠিক করেছিলাম, প্রথমে তো আমরা ঠিক করেছিলাম যে আমরা ওই গতানুগতিকভাবে যে বিয়েটা হয় সেটা আমরা করব না, কিন্তু খুব সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি, অনেকের ইমোশন জড়িয়ে থাকে। বাড়িতে যারা ঠাকুমা দিদিমা তাদের একটা খুব আশা থাকে, তাদেরকে বঞ্চিত করাটা সেই সময় আমার মনে হয়েছে যে ঠিক নয়। বাকি ঠিক বেঠিক এখন অনেকেই আমাকে অনেক মানুষটা আছে জ্ঞান দিয়ে দেবেন যে হ্যাঁ কেন তাহলে করলে কেন, নিজের ঠিক বেঠিক। তাদের এতটাই এজেড, তাদের আবেগগুলোকে, হ্যাঁ তাদের আবেগগুলোকে আমি ধাক্কা দিতে চাইনি। বাকি আমি সোশ্যাল ম্যারেজ মানে যেটাকে একদম লোক খাইয়ে বসিয়ে, এটাতে আমি বিশ্বাসী নই, আমার হাজব্যান্ডও বিশ্বাসী নয়। আমরা মনে করেছিলাম বিয়ে মানে হচ্ছে বন্ধুত্ব, বন্ধুত্ব মানে হচ্ছে দাম্পত্য। তো এইটা যদি তুমি শুধু মুখের কথায় না, এটা যদি তুমি মেনে চলতে পারো, তোমার জীবনটা অন্য মজায় কাটবে। হ্যাঁ, সেই মজায় কাটবে আমি বলছি। কেন কাটবে তুমি হয়তো দেখছো আমি ইতিমধ্যে হাসছি। আমি শুটিং ফ্লোরে থাকলে কোনো মজার একটা কিছু হচ্ছে, আমার মনে হয় আমি ওকে বলবো, বিকজ হি ইজ নট মাই হাজব্যান্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তুমি দেখবে যতক্ষণ তোমার একটা বন্ধু আছে, কেউ তোমার কিছু একটা লাইফে হয়েছে খুব মানে এক্সাইটিং জিনিস, সেটা তুমি তোমার বন্ধুকে বলার জন্য খুব বারবার ইচ্ছা করবে। তো আমি প্রথমেই আমার হাজব্যান্ডের ওই জায়গাটাকে কেটে ওখানে আমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিয়েছিলাম। তো বেস্ট ফ্রেন্ড যবে থেকে হয়েছে আমার সেটাকে আর বোরিং লাগে না। আমার হাজব্যান্ড না, ও আমার পার্টনার কোনোদিন বলে না যে তোকে না খুব, ও এখনও আমাকে তুই বলে, আমি তুই বলি। এটা নিয়ে আমাকে গালিগালাজ করলে কিছু করার নেই, আমি এটা চেঞ্জ করিনি। অনেকে আমাকে বলে যে প্লিজ চেঞ্জ কর, কানে বিচ্ছিরি লাগছে, শুনতে খারাপ লাগছে, এভরিথিং হ্যানা ত্যানা। আমি চেঞ্জ করিনি, কারণ ওইটাও একটা চেঞ্জ, যেটা আমি মনে হয় আমি ইচ্ছা করে করলে না সম্পর্কটার মধ্যে যে একটা সুন্দর মানে ইকুয়েশন, একটা রসায়ন আছে, সেটা নষ্ট হয়ে যাবে। আর কথা গানেও তো আছে, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কেহনা। তো এখনো অবধি মানে আমাদের কিরম খুনসুটি হয়, সকালবেলা এই কফিটা তুই করতো আজকে, ও আবার বললো না না কালকে আমি করেছিলাম, আজকে আমরা গুনে রাখি কে কবে কফি করেছে, তো পরের জন্য হ্যাঁ এক্স্যাক্টলি তাই। তো এই সব জিনিসগুলো যখন তোমার মনে থাকবে, কোনোদিন রেস্টুরেন্টে গিয়ে সবসময় আমার হাজব্যান্ড বিল পে করে না, আমি বিল পে করি কখনো কখনো। ও বলে আগের বার আমি খাইয়েছিলাম, তুই আমাকে কিন্তু তখন কিন্তু আমি পুরোটা দিয়েছি, তোকে কিন্তু এখন এটা দিতে হবে। কিচ্ছু চেঞ্জ হয়নি আমার লাইফে। কলেজ লাইফে যেরকমভাবে আমরা ধরো টাকা কিছু একটা বিল হলো, আমরা শেয়ার করে খেলাম, বা কোনো দিন ও দিয়ে দিল, কোনো দিন আমি দিয়ে দিলাম, পরের দিন ঝগড়া হচ্ছে কে দেবে। তো সেম এখনও অবধি তাই। এরকম নয় যে ও এখন একটা হাজব্যান্ড হয়ে গেছে মানে না ওকেই আগে টাকা বার করে দিতে হবে, আমি একটা ওয়াইফ হয়ে গেছি মানে না আমি কারোর সামনে আমি টাকা দেবো না বাবা, এটাতে আমার হাজব্যান্ডের সম্মান ছোট হয়ে যাবে ইত্যাদি। আমি কিচ্ছু এই গতানুগতিক জিনিসপত্র আমার জীবনে হয়নি, আমি ব্লেসড বলতে পারো। আর আমরা খুব সুন্দর একটা রসায়ন মেনটেন করেছি। মানে যে সব রেসপন্সিবিলিটি একটা দাম্পত্য জীবনে, তার মানে এক্সপেন্সেস তার, ইএমআইস তার, সংসার খরচ তার, এভরিথিং তার, সব রেসপন্সিবিলিটি তার। এই জায়গাটা আমার মনে হয় না খুব একটা মানে একটা ছেলের পক্ষে সেই জিনিসটা খুব যন্ত্রণাদায়ক একদমই তাই। আমার মনে হয় যে সবাই আমাকে হয়তো বলবে, বাট আমি বিয়ের যখন কথা বলা হয় তখন সবাই বলে যে ছেলে কত মাইনা পায়, স্যালারি কত, ছেলের কত স্যালারি পায়। কিন্তু একটা ছেলেই যখন জিজ্ঞেস করে যে দাউরি কত দেবে বা এসে কত দেবে, এই ছেলেটা কিন্তু ন্যারো মাইন্ডেড। আচ্ছা ঠিক আছে, দাউরি ন্যারো মাইন্ড বুঝতে পারলাম, কিন্তু ছেলেটার যখন তুমি সংসারের মানে স্যালারি জিজ্ঞেস করছো, তখন মেয়েটা সেই সংসারে কতটা ইনপুট দেবে, কতটা কন্ট্রিবিউশন আছে, সেটাও আমার জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করে। একদমই করবে, কারণ প্রথম কথা হচ্ছে একটা সংসার চালাতে গেলে দুজনের কন্ট্রিবিউশন খুব দরকার, দুজনের ইকুয়াল কন্ট্রিবিউশন মানে শুধু মানিটারি কন্ট্রিবিউশন না, কন্ট্রিবিউশন মানে আমি রান্নাঘরে রান্না করছি মানে আমি তোমার ওয়াইফ মানে সারাদিন আমি রান্না করব না, আমি একদিন করলে তুমিও একদিন করবে। তো আমাদের ভিতরে যুদ্ধ চলে এখন, এবং এটা খুব মজার যুদ্ধ। হ্যাঁ এটা খুনসুটি একটা। আমি যখন রান্না করি খুব গরম লাগছে, ধরো রান্নাঘরে তো আর এসি ফ্যান সম্ভব না, খুব গরম লাগছে, আমি ঘামছি, তুই এসে এখানে দাঁড়া, তোকেও একটু ঘামাই আমি,
তো এগুলো হচ্ছে সম্পর্কের একটা সুন্দর রসায়ন। আর যেটা তুমি বললে, স্যালারি যদি জিজ্ঞেস করতে হয়, কোনো ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় স্যালারি কত, সঙ্গে সঙ্গে কাউন্টার কোয়েশ্চেন করা উচিত মেয়েটার স্যালারি কত। কারণ সংসারটা চালানোর দায়িত্ব শুধু আমার নয়। আর তুমি এতদিন পড়াশোনা করেছো, তোমার শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আমি আবারও সমস্ত ব্যতিক্রমী ঘটনা দূরে সরালাম, যারা পড়াশোনার সুযোগ পায় না, খুব কষ্টে আছে, তাদের কথা আমি বলছি না, সেই সব মেয়েদের কথা কিন্তু আমি একদমই বলছি না। আবারও খুব ভালো করে ক্লিয়ার করে বললাম, কারণ এটা নিয়ে আগেও অনেক রকম কথা হয়েছে, যেহেতু আমি এই বিষয়টা নিয়ে আগেও একবার কথা বলেছি। তুমি একটা ভালো পরিবেশ পেয়েছো পড়াশোনার, যেটা আমি বলি ব্লেসড আমরা যারা পাই। আমি প্রথমেই ঈশ্বরকে, আমার বাবা মাকে কৃতজ্ঞতা জানাবো। তারা আমাকে পড়াশোনা করিয়েছে, তারা আমাকে যোগ্য বানিয়েছে, তারা আমাকে অন্যান্য আরও অনেক কিছু শিখিয়েছে। এটার জন্য নয় যে তুমি তোমার মার্কেট ভ্যালুটা বাড়িয়ে আরেকটি ছেলের ঘাড়ে গিয়ে বসবে। ওটা আমার মার্কেট ভ্যালু বাড়াবার জন্য নয়, ওটা আমার প্রাইস ট্যাগটাকে বাড়ানোর জন্য না, যে আমি এত টাকায়, খুব বলতে খুব খারাপ লাগে, আমার এত কিছু ডিগ্রি আছে, হ্যাঁ তাহলে তো আমি তো একটা এত টাকার হাজব্যান্ড পেতে পারি। এত টাকার হাজব্যান্ডটা কি? এত টাকা আর্ন করে সেরকম হাজব্যান্ডটা কি? তোমার লজ্জা করবে না একটু, একটা মেয়ে হয়, যে তুমি এতটা শিক্ষা পেয়েছো, হ্যাঁ তোমার শিক্ষাগত যোগ্যতা আছে, তুমি তোমার হাজব্যান্ডের পয়সায় দামি দামি লিপস্টিক মেখে রেস্টুরেন্টে গিয়ে টাইম কাটাবে, ইয়েতে গিয়ে পাবে গিয়ে টাইম কাটাবে, তোমার লজ্জা করবে না? আমার সেই মেয়েদের ওপর অনেক বেশি শ্রদ্ধা আছে। আমি চিনি এরকম অনেক মেয়েদের যারা জীবনে পড়াশোনার সুযোগ পায়নি, তারা এখন অবধি সেলাই করে, কোথাও বেরিয়ে কোনো ব্যাক অফিসে কাজ করে, বাড়িতে এসে তার বাবা মাকে, তার সন্তানকে, তার শ্বশুর শাশুড়িকে, তার হাজব্যান্ডকে ইকুয়ালি হেল্প করছে। আবার এইরকম মেয়ে দেখেছি যে পড়াশোনা করেছে এবং খুব ভালোভাবে, বলতেও খুব খারাপ লাগে, পড়াশোনা করেছে, ভালোভাবে পড়াশোনা করেছে, গান শিখেছে, নাচ শিখেছে, সব কিছু করে সে কিচ্ছু করতে চায়নি। না, আমার কিছু করতে ইচ্ছা করে না। তার দিনের শেষে তার আলোচনার টপিকটা হচ্ছে, আমার হাজব্যান্ড আমাকে একটা ডায়মন্ড নেকলেস দিয়েছে, আমার হাজব্যান্ড আমাকে দামি লিপস্টিক পরিয়ে দিয়েছে। তার মানে এটা নয় যে তোমার বাড়িতে যে মেড কাজ করছে তার সম্মানটা তোমার থেকে অনেক বেশি, অনেক বেশি। সেই মানুষটা, সেই মহিলা একজন ওয়ার্কিং ওম্যান, এবং সে কাজ করে তার সংসারকে সাপোর্ট করছে। তুমি সবকিছু জানার সত্ত্বেও তুমি বাড়িতে হাত পা তুলে বসে আছো, নিজের মার্কেট ভ্যালু বাড়িয়ে একটি ছেলের ঘাড়ে বসে খাচ্ছ তুমি। লজ্জার বিষয় এটা। জিরো কন্ট্রিবিউশন শুধু না, তাদের ভিতরে সেলফ রেসপেক্ট জিরো, তাদের লজ্জা করে না নিজেদের শো অফ করতে। এখান থেকে আরেকটা জিনিস আসবে, যারা হাউস ওয়াইফ, হ্যাঁ তাদের প্রতি কোশ্চেন আসবে যে তার মানে মানে যারা ঘরের কাজ করছে, যারা বাড়িকে সংসারটা চালাচ্ছে, তারা কি করবে? মানে তারা কন্ট্রিবিউশন বলুক আমরা হাউস হাজব্যান্ড হয়ে যাই। আমার বর মাঝে মাঝেই বলে যে আমি একটু হাউস হাজব্যান্ড হতে চাই, সত্যি কথা। এবার দেখো একটা এইরকম কিছু কিছু বাড়ি, মানে হচ্ছে ছেলের বাড়ি রয়েছে যারা বউকে কাজ চায়, কাজ করছে মেয়েটা, তাকে বলছে না তোমাকে কাজ করতে হবে না। প্রচুর ঘটনা আছে। আমি প্রথমেই তো এটাই বললাম তোমাকে যে আমি ব্যতিক্রমী, যেগুলো এক্সেপশনাল ঘটনা সেগুলোকে সরাচ্ছি দূরে। এবার এক্সেপশনাল ঘটনার মধ্যে অনেক কিছু থাকতে পারে, এটাও কিন্তু ক্লিয়ারলি তুমি বলবে সবাইকে, বিকজ নইলে আমি আবার ঝাড় খাবো। হ্যাঁ, আমি যেন ঝাড় না খাই। এই টপিকটা নিয়ে ইতিমধ্যে আগেও একবার আলোচনা হয়েছে, এবং আমি অনেক অনেক রকম কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল সেটা নিয়ে। আমি সেটা বলছি না, আমি বলছি যে ফ্যামিলি তোমাকে বলছে যে তুমি তোমার কাজটা ছেড়ে দাও। এবারে ছেলেটার দিকে আসছি, তুমি মেয়েটাকে বলছে তুমি এত শিক্ষাগত যোগ্যতা আছে, তুমি শুধু এসে আমার বাড়িতে পুতুল হয়ে বসে থাকো। সেখানে মেয়েটারই বলা উচিত আমি হব না। আমি কেন হব? আমি কোয়ালিফাইড, আমি রোজগার করব। এবার দেখো আমি এখন বলি আমার মায়ের জেনারেশন বা তার আগের জেনারেশনে সবসময়, আমি সত্যি কথা বলছি, তারা কিন্তু পড়াশোনাটা পুরো শেষ অবধি করে যাওয়ার সুযোগ পায়নি। এটা আমি অস্বীকার করার জায়গা নেই। আজকে আমার মা, আমার শাশুড়ি দুজনে ধরো খুব জোর, আমি বলছি এইচএস বা কেউ গ্র্যাজুয়েশন বা কেউ ফার্স্ট ইয়ার, কেউ সেকেন্ড ইয়ার, তার বেশি সেই সময় তারা পড়ার সুযোগ পায়। মাধ্যমিক। আমি যে কথাগুলো বলছি সেটা খুব স্পেসিফিকভাবে ভালোভাবে, মানে একদম ভালো করে আপনারা নোট করে নিন। আমি সবাইকে বলছি, আমি এই জেনারেশনের কথা বলছি। এই জেনারেশনে দাঁড়িয়ে আমরা যারা মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছি পুরোপুরি,
কাজ করার সুযোগ পাচ্ছি পুরোপুরি, স্বাধীনতা পাচ্ছি পুরোপুরি, স্বাধীনতার অপব্যবহার করছি পুরোপুরি, এটাও টু বি নোটেড। অনেক মানুষ আছে, অনেক মেয়েরা আছে এরা স্বাধীনতার অপব্যবহার করে, ঠিক আছে, এবং অনেক ছেলেরাও আছে স্বাধীনতার অপব্যবহার করে, শুধু মেয়েরা কেন, আমি সবাইকে বলছি, হ্যাঁ বোথ জেন্ডার। কোনো ভাববেন না আমি আবার নারীবাদী থেকে পুরুষবাদী হচ্ছে, পুরুষবাদী থেকে নারীবাদী, কোনোটাই না, নিউট্রাল। যারা আমরা জানি, পড়াশোনাটা জানি, কাজ করতে পারি, কাজ পাচ্ছি কিন্তু কাজ করছি না, আমি তাদের জন্য বলছি। এমন আছে যারা পড়াশোনা জানে, কাজ করতে পারে, কাজ পাচ্ছে না, আমি তাদেরকেও কিন্তু খুব সহানুভূতির মানে দৃষ্টিতেই আমি তাদেরকে দেখবো, এবং তাদের সাথে ভালো হচ্ছে না, তারা কোয়ালিফাইড কিন্তু কাজ পাচ্ছে না, তাদের সেটা সত্যি তাদের ক্ষেত্রে দুঃখজনক। কিন্তু আমি কাজ করছি, আমি চাকরি ছেড়ে দিয়েছি কারণ আমার হাজব্যান্ড ভীষণ অনেক বেশি রোজগার করে, আমার দরকার নেই চাকরি করা, আমি চাকরি করব কেন, না, ইম্পসিবল। আমি একদম পাপা কি পারি ছিলাম, এখন আমি হাজব্যান্ড কি পারি। তো এই মানসিকতাটা আমার ভালো লাগে না। এবার হোম মেকার যারা, তারা অনেক কারণে হোম মেকার। কেউ সদ্য মা হয়েছে, সেই কারণে তার সন্তানের প্রতি তার দায়িত্ব আছে। কেউ পড়াশোনার সুযোগ পায়নি, সেই কাজটি নিজের সংসারকে সামলাচ্ছে। আবার কেউ পড়াশোনা করেছে, কাজের সুযোগ পায়নি, সে সংসারকে সামলাচ্ছে। হোম মেক করা মানে কি, সেটাও কিন্তু একটা বিরাট কন্ট্রিবিউশন। আমাদের সমাজে যারা সংসারকে সামলায় তাদেরকে স্যালারি দেওয়া হয় না, কিন্তু আমার মনে হয় তাদের স্যালারি দেওয়াটা ভীষণ দরকার। সেটা একটা হিউজ কাজ। হোম মেক মানে একটা বাড়িকে তৈরি করছি, তবেই আমরা বাইরে যেতে পারছি। প্রথম কথা তো একটা হোম মেকার বলতেই আমরা প্রথমেই ভাবি একটা মেয়ে, এইটাকে মাথা থেকে বার করে যদি আমরা ভাবি যে পুরুষ নারী দুজনেই হোম মেকার হতে পারে, অনেকটা না খুব ভালো, ভাবতেও ভালো লাগে যে বাড়িতেও আমরা সমান কন্ট্রিবিউট করব। কিন্তু আমরা যেহেতু এখনও অবধি ভাবি যে হোম মেকার মানে শুধুই মহিলারা, তো যারা বাড়ির কাজ করছে সেটাও একটা হিউজ ব্যাপার। আমি শুধুমাত্র স্পেসিফিক তাদের কথা বললাম, যারা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু পেয়েও বাইরের কাজ করতে চায় না বা আর্ন করতে চায় না, যেটা ভীষণ প্রয়োজন আজকের দিনে। ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার আজকের প্রজন্মে, আজকের দিনের প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা মেয়ের বলবো। আর্থিকভাবে একদম স্বাবলম্বী হতে হবে। নতুন বিয়ে হচ্ছে, প্রচুর ডেট চলে এলো, নতুন বিয়ে করলো সবাই। তোমার কি মনে হয়, মানে প্রথম বিয়ে করার পর, ধরো অ্যারেঞ্জ ম্যারেজই হলো বা লাভ ম্যারেজই হলো, হোয়াট এভার, কি চ্যালেঞ্জেস আসে প্রথম বিয়ে করার পর? দেখো, বিয়ে করার পর এখনো অবধি যদি এই প্রথাগত আমাদের সমাজে, এবং আমার মনে হয় বেশিরভাগ চ্যালেঞ্জেসটা মেয়েদের কাছেই আসে, কারণ সে একটা বাড়ি শিফট করে, একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে যায়, তার গ্রহণযোগ্যতা। তোমাকে একটা কথা বলবো, হ্যাঁ, তুমি এই জায়গাটাতে পুরোপুরি ভুল। আচ্ছা, সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কার জীবনে আসে জানো? সেই মাঝখানে শিল আর নোড়ার মাঝে যে বাটনার মতো পেস্ট হয়, দেখেছো ছেলেরা, ওইটাতে হচ্ছে ছেলেদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ। একটা মেয়ের জীবনে নিশ্চয়ই প্রবলেমটা হলে তবেই তো ছেলেটার জীবনে প্রবলেম হবে। এই বিষয়টা নিয়ে না আবার খুব কন্ট্রোভার্সিয়াল ম্যাটার। আমার মনে হয়, এটা আপনাদেরও বলছি, আপনারাও জানি না আমার সাথে কতটা সহমত হবেন, বিয়ের পর, বিয়ে মানে কিন্তু মায়ের বাবুর সাথে পাপা কি পারির বিয়ে নয়। বিয়ে মানে হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে একটা প্রাপ্তবয়স্কা নারীর বিয়ে। তার মানে বিয়ের পর কিন্তু বাবা মার সাথে থাকার যে কনসেপ্টটা, সেটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে বাবা মার সাথে থাকার বিষয়টাকে সমর্থন করি না। থাকো, কাছাকাছি থাকো, একটা অ্যাপার্টমেন্টের মধ্যে দুটো ফ্ল্যাটে থাকো, বাড়ির পাশে থাকো। যদি মনে হয় যে বাবা মার এজ হয়েছে, দেখতে হবে, একদম দুটো সাইডেরই, দুদিকেরই যারা বাবা মা রয়েছেন তাদের প্রতি দায়িত্ব এড়িয়ে যেতে কিন্তু আমি বলছি না, বারণ করছি না যে তুমি দায়িত্ব এড়িয়ে যাও, তাদের দিকে তাকিও না। কিন্তু মানুষের না একটা জেনারেল টেন্ডেন্সি প্রত্যেকটা মানুষের আছে, মানুষের যে মানুষ খুব প্রাইভেসি পছন্দ করে। তুমি বাঘের গুহা দেখেছো কোনোদিন? ও যে পার্টনারের সাথে থাকে, ও পছন্দ করে ওই পার্টনারের সাথেই ওই বাঘের গুহা, যেটা গুহায় ও থাকবে। একটা খুব ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ভীষণ সুন্দর এক্সাম্পল। একটা পাখির বাসায়
একটা পাখি ডিম পারলো, তারপর সে ডিমটাতে তা দিল, বাচ্চা বেরোলো। বাচ্চাকে বাবা মা দুজনে মিলেই খুব সুন্দর করে মানুষ করলো। এবার পাখি ট্রেন করে তার বাচ্চাকে, গাছ থেকে ফেলে দেয় ঠেলে, পড়ে যায় অনেক সময় উড়ে যায়। পড়ে গেলে কখনো কখনো ওরা মুখে করে তোলে, আবার ট্রেন করে। ওকে কিন্তু ট্রেন করে ওড়ানোর জন্য। আমরা যদি প্রকৃতি থেকে জিনিসগুলো দেখতে পাই বা শিখি, আমাদের তো সময় নেই কারোর, দেখার সময় নেই, অবজার্ভ করি না আমরা কেউ, তাহলে আমরা বুঝবো এই যে বাচ্চাটা উড়ে গেল, ও তো ওর একটা পার্টনারের সাথে থাকবে, পরবর্তীকালে একটা ঘর বাঁধবে, বাসা বাঁধবে। ও কি ওই পার্টনারকে নিয়ে ওর বাবা মার বাসায় এসে থাকে, নাকি এর পার্টনারকে নিয়ে ওর বাবা মার বাসায় গিয়ে থাকে? কোনোটাই হয় না। তারা দুটো প্রাপ্তবয়স্ক মানুষ, তাদের কখনো কারোর সাথেই থাকা উচিত না, কারণ প্রাইভেসি হ্যাম্পার হয় প্রচণ্ড। তাদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, আর একটা মানুষ শুনছে, কী রে কী হলো কী হলো, এই কী হলোর উত্তর দিতে গিয়ে তাদের দুজনেরই বিরক্তি লাগবে। এটা মানুষের জেনারেল টেন্ডেন্সি, যে মানুষ প্রাইভেসি পছন্দ করে। এবং যে কারোর বাবা মার সাথে বলো বা যে কারোর এর সাথে বলো থাকলে সেই জায়গাটা কিছুটা হলে নষ্ট হবে, প্রথম। দ্বিতীয় হচ্ছে, আজকে যে বৌমা কাল সে শাশুড়ি, এটা একদম সমাজের লিখিত क्योंकि सास भी कभी बहू थी। আজকে বৌমা কাল সে শাশুড়ি, আজকে আমি যা সইছি কালকে তাকে সওয়াবো। এটা যদি কেউ বলে যে না ভাই আমি যেটা সয়েছি আমি সওয়াবো না, আমি এক্ষুনি বলছি আমি নিজের নাম চেঞ্জ করে ফেলবো। প্রথম চিন্তা মায়ের মাথায় আসে, আমার বাবুকে নিয়ে নিল। আসবেই, কোনো বাবুর মা বলতে পারবে না যে আমার বাবুকে নিয়ে নিল, এই চিন্তা তার মাথায় আসেনি, আসবেই। এটা প্রত্যেকের, এটা একটা মেয়ে যখন জন্মায় তার মায়ের মাথায় থাকে যে আমার মেয়ে একদিন বিয়ে করে চলে যাবে, সমাজ শিখিয়ে দিয়েছে ভাই, এটা আমার মানতে হবে। একটা ছেলে যখন জন্মায় তখন তার মা ভাবে ছেলের আরেকজনকে নিয়ে আসবে। এবার নিয়ে তো তাকে আসলো, এসে ঢুকিয়ে তাকে কি বলল, এইটা হচ্ছে আমার রান্নাঘর, এর ডান দিকে থাকবে আমিষ, বাঁ দিকে থাকবে নিরামিষ। ফ্রিজটা হচ্ছে, এইটা হচ্ছে আমার ফ্রিজ, এর ওপর তলায় এটা থাকে, মাঝতলায় এটা থাকে, শেষ তলায় এটা রেগুলেশন বলছে। একটা বন্দিকে তুমি একটা অন্য একটা দেশে আগেকার দিনে যাও, দাসত্ব প্রথায় এক জায়গা থেকে একটা দাসকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো, তখন তাকে প্রথম কদিন ট্রেন করা হতো, ট্রেনিং দেওয়া হতো। আমাদের দেশের নিয়ম হচ্ছে কাজটা এভাবে করে এভাবে শেষ করা হয়, দাসত্ব প্রথা। তো মেয়েটার সেখানে কি খুব দোষ আছে, এটা তো মেয়েটা ভাবতে হবে তোমাকে। এতক্ষণ আমি ছেলেদের নিয়ে অনেক কথা বলেছি, এখানে সেই মেয়েটার জায়গায় নিজেকে দাঁড়িয়ে বলো, আজকে তার শাশুড়ি তাকে বলছে আমার রান্নাঘরে এইটা এভাবে হয়, এটা আমার বাড়ি, আমার বাড়িতে এটা এভাবে হয়। তার শাশুড়ি বুঝিয়ে দিচ্ছে এটা আমার বাড়ি আর এটা তোমার শ্বশুর বাড়ি। বেসিক্যালি ব্যাপারটা নয়, কিন্তু বেসিক্যালি এটা শাশুড়িরও শ্বশুর বাড়ি, বৌমারও শ্বশুরি বাড়ি, নিজেদের বাড়ি কোনোটাই নয়। তো ভাবতে হবে তুমি ক বছর আগে এসেছো, আমি ক বছর পরে এসেছি। শ্বশুর বাড়ি কিন্তু সেটা তোমারও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি, কিন্তু তুমি যেহেতু এই ক বছর এখানে সিংহাসনে রাজত্ব করেছো, তুমি আর সেই সিংহাসন ছাড়তে চাইছো না। এবার অনেক আগে আমরা সবাই জানি রাজারা, অনেক রাজা বয়স হয়ে গেছে, সভা অবধি গড়িয়ে যেতে পারছে না, কিন্তু সিংহাসন সে ছাড়তে চায় না। মানুষের জেনারেল টেন্ডেন্সি, আমি একবার যে জায়গাটা পাবো সেই জায়গাটা আমি ছাড়বো কেন, কোনোভাবেই আমি সেই জায়গা ছাড়বো না। তো জায়গা ছাড়ার এই যে না ছাড়ার প্রবণতা, সেটা শুধুমাত্র তখনকার দিনে রাজাদের, জমিদারদের বা আরও এখনকার দিনে আমি বলতে পারি বড় বড় পোস্টে যারা বসে আছেন তাদের মধ্যে নেই। সংসারের মধ্যেও একটা সিংহাসন দখলের লড়াই প্রত্যেক সংসারে থাকে। একজন বলুক না বাবা আমার খুব ভালো, আমি নিজের নামটা চেঞ্জ করে ফেলবো, ভালো হতে পারে, আমি কাউকে খারাপ বলছি না। কে খারাপ? আজ যে বৌমা কাল সে শাশুড়ি। খারাপ একটা মানুষ কখনো খারাপ হয়ে যেতে পারে একদিনে? সে বৌমা অবস্থায় যদি খারাপ না হয়, শাশুড়ি অবস্থায় খারাপ হবে কি করে? প্রবলেমটা হচ্ছে একটা মানুষ অনেক স্ট্রাগলের পর যখন ওই জায়গাটা পায়, একটা মেয়ে যখন বৌমা, তাকে অনেক কিছু স্ট্রাগল করতে হচ্ছে। আমি অন্য লোকের বাড়িতে অন্য লোকের মতো করে চলতে হচ্ছে। তারপরে সে যেই ওই জায়গাটা সে পেয়ে গেল, সে ভাবলো আর তো আমি ছাড়বো না, এটা আমি কেন ছাড়বো, এটা আমি অনেক কষ্ট করে অর্জন করেছি, আরেকজন যে আসছে তাকেও আমি ভোগাবো এটাই, সেও স্ট্রাগল করুক, আমি স্ট্রাগল করেছি সে কেন নয়। তো সেক্ষেত্রে আমার খুব সোজা সাপটা ওপিনিয়ন,
দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যখন বিয়ে করছে নিজেদের মধ্যে প্রাইভেসিটা সেরকমই রাখা উচিত। কেন? আমরা দুজন সংসার করব, আমাদের মতামত চলবে। আমি যদি মনে করি রান্নাঘরে আমি ডান দিকে এটা রাখবো, বাঁ দিকে এটা রাখবো, সেটা আমি রাখবো, আমার বাড়ি হবে। এখন একটা মেয়েকে যদি বলা হয় যে আগামী 30 বছর অবধি তুমি এই বাড়িতে তোমার শাশুড়ি যেটা বলছে সেটা শুনেই তোমায় চলতে হবে, সে সেই সংসার করতে পারবে না, আমি তোমাকে লিখে সই করে দিচ্ছি। আজকে অশান্তির কারণ কেন? এখন সবাই বলবে যে বৌমার ভুল, শাশুড়ির ভুল, এর ভুল, ওর ভুল, কারোর ভুল না। একটা বৌমার ভুল আর শাশুড়ির ভুল এই কথাটাতেই বড্ড বেশি মানে বোকামি রয়েছে। কেন বোকামি? আবারও বলছি, শাশুড়ি তো একদিন বৌমা ছিল, তো এখানে খুব বোকা বোকা। এটা কোনো শাশুড়ি বৌমার খেলাই নয়, এই খেলাটা অন্য লেভেলের খেলা। এটা সংসার খেলাটায় আমরা কে সিংহাসনটা নেব। সব থেকে বড় যেটা মজার হয় সেটা হচ্ছে যে ঝামেলা হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হচ্ছে, দুটো পরিবার তখন হস্তক্ষেপ করছে। খুব বাজে, ভীষণ বাজে জিনিস। এবং এটা কেন হয়? শুরুটা হচ্ছে, আমি তো প্রথম এটা যে শিকড়টা, তুমি যদি ভেবেছো যে আমরা সেই হাম সাথ সাথ হ্যাঁ সিনেমাটা দেখেছি এবং ওই সিনেমাটাকে আমি 5 বার দেখেছি মানে ওই সিনেমাটার মতো করেই আমি থাকবো, সেটা কোনো দিন সম্ভব নয়। তোমাকে আমি পাখির বাসার কথাটা বললাম, কোনো একটা বাসায় দেখেছো শ্বশুর শাশুড়ি তার বাচ্চা নাতি পুতি নিয়ে পাখি সব একসাথে থাকছে? ওরা থাকতে পারবে না, সম্ভব নয়। পশুকুলেও কেউ থাকে না, ভালো করে লক্ষ্য করবে। হ্যাঁ, একটা গোষ্ঠীর মধ্যে হয়তো অনেক সময় কিছু মানে পশুরা বিলং করে, কিন্তু তাদের একটা ফ্যামিলি নয়। কিন্তু হস্তক্ষেপ করলে কিন্তু আমার মনে হয় যে সেই সংসারটা মানে মেয়ে তার মায়ের কথা শুনবে, ছেলে তার বাবা মায়ের কথা শুনবে, ছেলে তার মায়ের কথা শুনবে, আর সব শেষ। সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কেন জানো তো? এটা আমি খুব সোজাসুজি বলছি। প্রথম সমস্যাটা শুরু হয় এটা থেকেই। মেয়েটাকে প্রথমে ফিল করানো হয় যে এটা তোমার বাড়ি নয়, এবং ফিলটাকে মুখে করায় না। হয়তো খুব ভালো শাশুড়ি, এত ভালো, বৌমা তুমি অফিস থেকে কাজ করে আসো, তোমার আর রান্নাঘরে ঢোকার দরকার নেই গো। কিন্তু ব্যাপারটা তা নয়, সে চাইছে তার বৌমা যেন রান্নাঘরের অধিকারটা না নেয়। তুমি বলছিলে এই জেনারেশনের কথা বলছিলে, তো এই জেনারেশনে যদি আমি বলি, শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকছে, নতুন বিয়ে করে এসছে, শ্বশুর বাড়ির সাথে ভালো সম্পর্কটা ও কিভাবে ইনিশিয়েট করবে, ও কিভাবে রাখতে পারবে, ভালো সম্পর্ক কী করে করা যায়? আমি একটাই জিনিস বলবো, একটা এজের পর, ছোটবেলায় আমরা যখন জন্মাই তখন বাবা মা ছাড়া আমাদের কিছু হয় না। বাবা মা হচ্ছে আমাদের ফ্যামিলি, মা বাবা হচ্ছে একদম আমার কোর ফ্যামিলি, যেটা আমার প্রথম পরিবারের। একটা সময়ের পর পার্টনারের উচিত একে অপরের প্রতি, যে এরা হচ্ছে এই দুজন মানুষ, ইভেন নিজের সন্তানের থেকেও আগে পার্টনারকে বোঝা উচিত যে আমরা দুজন হচ্ছি একে অপরের জন্য সবচেয়ে আগে। একটা কথা বলে না, ওই চিরঞ্জিতের ডায়লগটা সবসময় মনে করে, মা হারালে মাকে পাবি না, বউ হারালে বউ পেয়ে যাবি। আচ্ছা, খুব প্র্যাকটিক্যালি একটা কথা বলো তো, জীবনে অনেকটা পথ এগিয়ে গেছো, বাবা মা বয়স হয়ে গিয়ে অনেক দিন আগে ছেড়ে চলে গেছেন আমাদের। আমি বলছি না যে কেউ দুঃখ পাবে না, কেউ কষ্ট পাবে না, কিন্তু পার্টনার সেইরকম টাইমে লাইফের একটা জায়গায় গিয়ে পার্টনার চলে গেলে আরেকজন অনেক বেশি বিধ্বস্ত হয়ে যায়। ঠিক না ভুল? তুমি আমাকে বলো আমি ভুল বলছি, আমি বলবো যে আমি ভুল বলছি। একদম ঠিক। জীবনের প্রত্যেকটা স্টেজে এক একটা রিলেশনশিপ গুরুত্ব বেশি পায়। আজকে একজনের মা, মানে আমি কথার কথা বলছি, আমি শুনেছি এটা, একজনের মা, মানে আমার এক পরিচিত একজনের বিয়ে হয়েছে, তো তার শাশুড়ি প্রতিদিন সকাল বিকেল ছেলেটির সামনে মেয়েটির সামনে, মানে তার ছেলের সাথে আমার যে পরিচিত তার বিয়ে হয়েছে, রোজ সকালে বলবে একটাই কথা, মা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আগে, বাকি সবাই চলে যাক, কিচ্ছু হবে না। একদম ভুল কথা বলছেন। আমি আজকে বলছি এই যে কথাটা উনি বলছেন, ভুল কথা বলছেন। প্রত্যেকটা সম্পর্কের একটা স্টেজ আছে, একটা ফেজ আছে। একটা ছেলে যতদিন না বড় হচ্ছে, স্বাবলম্বী হচ্ছে, ততদিন অবধি তার বাবা মা তার জীবনে খুব গুরুত্বপূর্ণ। এবং কেন, আমার মনে হয় জীবনের শেষ দিন অবধি বাবা মা গুরুত্বপূর্ণই থাকা উচিত, কিন্তু কতটা গুরুত্বপূর্ণ সেটা চেঞ্জ হয় একটা বয়সের পর। আজকে ধরো তোমার 40-45 বছর বয়স হয়ে গেছে, তোমার কাছে তোমার পার্টনারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেউ হবে না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কারোর ধরো একটা মিডল এজের একটা কেউ, সে তার পার্টনারকে হারিয়ে ফেলেছে, সে অনেক বেশি বিধ্বস্ত হয়ে যাবে রাদার তার বাবা মা চলে যাওয়ার থেকে, কারণ তার বাবা মার অনেক বয়স হয়ে গেছে, চলে গেছে। লাইফে এক একটা স্টেজে সিচুয়েশন, পরিস্থিতি এবং এক একটা স্টেজে
এক একটা সম্পর্ক গুরুত্ব পায়। বিরাট কোহলি আনুষ্কা শর্মাকে দেখো, আমি তোমাকে বলছি উদাহরণ দেওয়ার মতো। আর কে কি বলছে আমি কিচ্ছু জানার দরকার নেই, চোখ কান সব কিছু বন্ধ করে দিলাম। বিরাট কোহলি লাইফে খুব পরিষ্কারভাবে জানিয়েছে যে তার জীবনে তার পার্টনারের থেকে বড় কেউ তার বাচ্চারা পর্যন্ত নয়। এটা পর্যন্ত আমি শুনেছি যে এটা বলেছে যে লাইফে ফার্স্ট আমার ওয়াইফ। এবার এটা নিয়ে কেউ কেউ বিতর্কে গেছে, তাহলে মা বাবা এতদিন ধরে জন্ম দিল, এই করলো করে একটা সেই আগেকার কাব্যিক প্রলাপ যদি কেউ বলতে চায়, আমার কিচ্ছু করার নেই সেক্ষেত্রে। কিন্তু আমি খুব পরিষ্কার কথায় বলবো, এটা একটা প্র্যাকটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে। একটা হয় হচ্ছে ইমোশনাল স্টেটমেন্ট, যে আমার মা আমায় জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, আমাকে বড় করেছে, আমাকে এই করেছে, আমাকে সেই করেছে। নিশ্চয়ই প্রত্যেকটা মায়ের কোনো তুলনা হয় না, মা তার শরীর থেকে সন্তানকে জন্ম দেয়। কিন্তু তোমার জীবনে প্রায়োরিটি চেঞ্জ হবেই এবং হওয়া উচিত। যদি তুমি একটা বয়সের পরে গিয়ে তোমার পার্টনারকে তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন না বানাও, সেই সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, আমি লিখে সই করে দিচ্ছি, 100% নষ্ট হয়ে যাবে সেই সম্পর্ক। এবং তুমি সেটা স্বীকার করতে লজ্জা পেও না যে আমার লাইফে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন হচ্ছে আমার পার্টনার। একটাই কথা হচ্ছে, বাবা মার প্রতি, সেটা ছেলের বাবা মাই হোক বা মেয়ের বাবা মাই হোক, সারা জীবন যতদিন আমরা বেঁচে আছি, আমরা পুরোপুরিভাবে দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, সম্মান সবটুকু পূর্ণ মাত্রায় দেব। আমি একবারের জন্য বলছি না এটা যে বাবা মাকে অসম্মান করতে, বাবা মার প্রতি দায়িত্ব পালন না করতে। নিশ্চয়ই আমরা পূর্ণ মাত্রায় বাবা মাকে সম্মান করব, শ্রদ্ধা করব, কারণ বাবা মা না থাকলে আমরা পৃথিবীতে আসতাম না, আমরা বড় হতাম না। কিন্তু জীবনে এগোনোর সাথে সাথে প্রাপ্তবয়স্ক হয়ে যে দুটো মানুষ ঠিক করেছে যে আমরা একসাথে থাকব, তাদের একে অপরকে গুরুত্ব এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। এমনকি তাদের মধ্যে যখন সন্তান চলে আসে, তখনও সন্তানের আগে একে অপরকে গুরুত্ব দিতে হবে, তবে সম্পর্কটা সুন্দর হবে। সম্পর্ক সুন্দর হওয়ার কিন্তু একটা মাত্রই, তুমি একদম প্রথমে জিজ্ঞেস করেছিলে যে সম্পর্ক কী করে ভালো থাকে, একটাই জায়গা, তোমাকে তোমার পার্টনারকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। তাকে তোমার কাছে সে যেন পৃথিবীর স্পেশাল ফিল করাতে হবে, সবচেয়ে স্পেশাল সে তোমার কাছে, সে সবচেয়ে ইম্পর্টেন্ট, সে পৃথিবীর সবচেয়ে স্পেশাল তোমার কাছে, এবং তার ক্ষেত্রেও সেইটা। এবং এক্ষেত্রে দুপক্ষের শুধু বাবা মা কেন, পরিবার বাইরের কারোর তোমাদের সম্পর্কের মধ্যে তারা হচ্ছে তৃতীয় ব্যক্তি, তাদেরকে আমরা ঢুকতে দেবো না। এই স্পেসটা শুধু আমাদের। ধরো এই করতে করতে সংসারে ঝামেলা, অশান্তি, এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার একটা বিবাহিত লাইফে। মানে দুটো ঘটি, আমরা শুনেছি দুটো ঘটি বাটি একসাথে থাকলেও তাদের মধ্যে ঠোকাঠুকি লাগে, ঝামেলা হয়। সো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হবে না এটা নয়, কিন্তু কখনো যদি দূরত্ব বেড়ে গেল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, কি করণীয় যে তাতে দূরত্বটা আরও ঠিকভাবে মানে কাছাকাছি আসা যায় আবার? আমি একটা জিনিস দেখেছি, এই যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব বাড়ে না, তার মধ্যে অনেকগুলো মিসিং লিঙ্ক থাকে। আমি এটাকে মিসিং লিঙ্ক কেন বলছি তোমায় বলছি। ধরো কলেজ লাইফে আমি যখন আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে যেতাম, তখন ও কোনোদিন আমাকে একটা গোলাপ ফুল দিল, আমার খুব স্পেশাল ফিল হলো, মনে হলো ও তো সারা জীবন আমাকে দেবে, এক্সপেকটেশন। আমাকে একদিন খুব সুন্দর একটা কোল্ড কফি ডেটে হঠাৎ করে নিয়ে গেল, কফি ডেটে, সেখানে গিয়ে আমায় কোল্ড কফি খাওয়ালো। আমার মনে হলো বাবা, এটা তো এইরকম সারপ্রাইজ তো আমি সারা জীবন পাবো। তো যখন এই জায়গাগুলো বন্ধ হয়ে যায়, একটা সংসারে থাকতে থাকতে অনেক সময় হয় না যে সেই চার্মটা নষ্ট হয়ে যায়। চার্মটা কেন নষ্ট হয়? তুমি না এটাকে সিম্পল বন্ধুত্ব ভাবো না গো। আমার একটা একজনের সাথে বন্ধুত্ব হয়েছে নতুন, প্রথম হেভি ঘুরতে গেছি এদিক ওদিক সেদিক। এবার যত বন্ধু হয়েছে তত আমাদের একে অপরের উপর ডিপেন্ডেন্সি বেড়েছে। ডিপেন্ডেন্সি বাড়াতে কি হয়েছে, তখন আমরা ওই সেই একে অপরকে খুশি করবো এই ব্যাপারটা অত ভেবে আমরা করি না। আমরা খুব একে অপরের সাথে সহজ হয়ে গেছি, সহজ হতে হতে একটু বোরিং হয়ে গেছি, খুব স্বাভাবিক। আমরা দেখবো অনেক দিনে আমার একটা বন্ধু আছে, 25 বছরের বন্ধু আমার, মানে 25 বছর ধরে সে আমার বন্ধু। এখন আমরা খুব বোরিং হয়ে গেছি দুজনেই। আমরা দুজনে হঠাৎ ঠিক করেছি যে আমরা এত বোরিং হয়ে গেছি, আরে প্রথমে আমরা না এইটা করতাম, তো একদিন ওটা করি। তো আমরা এখন মাঝে মাঝে সেটাও করি। আমার এক বান্ধবী,
রিপিট টেলিকাস্ট। একদিন ফুচকা খাবো এইরকম ভাবে, একদিন মনে আছে আমরা সেই বাগবাজার ঘাটে হেঁটে হেঁটে গিয়ে ওখান থেকে আবার এসে ভেলপুরি খেয়ে বাড়ি গিয়েছিলাম, ওটাকে আবার রিপিট করব। তো এইটা আমরা করি বন্ধুর ক্ষেত্রে, আমি অন্তত করি। তো আমি বলবো যখন দুটো মানুষের মধ্যে, কাপলের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে, তাদেরও না ওই একটা ছোট্ট সারপ্রাইজ, একটা ছোট্ট ডিনার ডেট, একটা ছোট্ট কফি ডেট, একদিন একটুখানি উইকেন্ডে গিয়ে একটা সিনেমা দেখা একসাথে, একটু দুজনে মিলে বসে গল্প করা, একটা ভালো নেটফ্লিক্স একটা মুভি দেখা, বা একসাথে বাড়িতে একটুখানি খাবার আনিয়ে একটা ক্যান্ডেল লাইট ডিনার করা, এইগুলো না তোমার লাইফে চার্মটাকে আবার এনে দেবে, যার জন্য তোমার খুব স্পেশাল ফিল হবে। এবং আমাদের না অনেক সময় হয়, এটা মানুষের দোষ নয়, জীবনের সাথে দৌড়তে দৌড়তে, প্রতিদিন জীবিকার সাথে লড়াই করতে করতে মানুষ একসময় বোরিং হয়ে যায়। পাপি পেটকে নিয়ে কুছ তো কর না হি পড়েগা, তো এটা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো এই যখন বুঝতে পারবো যে না অশান্তি হচ্ছে, অশান্তির পরিমাণ বাড়ছে, মানে কি আমরা খুব একঘেয়ে হয়ে গেছে বিষয়টা, তবেই আমরা বিরক্ত হয়ে যাই। আমরা কেন মানে বিরক্ত কখন হই, আমরা কখন খুব ইরিটেট হয়ে থাকি, যখন ধুর আর ভাল লাগছে না, এই কথাটা অনেকেই বলে ধুর আর ভাল লাগছে না। তো যখন এইরকম সিচুয়েশন হবে তখন একটু নতুন করে আমার মনে হয় একটু স্পাইস, একটুখানি টুইস্ট, একটু অন্যরকম কিছু করা লাইফে। বা একটা জিনিস বলবো, আজকে না কেউ বলে না এটা, একটু শরীরচর্চার মধ্যে থাকা। শরীরচর্চা না খুব গুরুত্বপূর্ণ। দুটো মানুষ একঘেয়ে হয়ে গেল, তুমি যদি একটুখানি কোথাও যোগা করতে গেলে সেখানে আর কয়েকজন বন্ধু হলো, তোমার অনেক মুড ভালো থাকবে, মন ভালো থাকবে, সব কিছুই। রোজ আমি কাজে যাচ্ছি, তুমি কাজে যাচ্ছ, আমি ফিরছি, তুমি ফিরছো, কাজ করছি, খাচ্ছি যাচ্ছি, ঘুমোচ্ছি, এটাতে একসময় মানুষ বোর হয়ে যায়, এটা দোষ নয় কারণ। তো এটাকে একটু চেঞ্জ করার জন্যই ছোটো ছোটো একটু সারপ্রাইজ, একটু ঘুরতে গেলাম, একটু টাইম স্পেন্ড করলাম, একটু একসাথে দুজনে মিলে কোথাও এক্সারসাইজ করলাম, খুব ভালো এটা। মানে লোকের মধ্যে কথিত আছে যে ভালোবাসা করে বিয়ে করলে সেই বিয়েটা অনেক সময় সফল হয় না, মানে ভেঙে যায়। আবার অ্যারেঞ্জ ম্যারেজ করলে সেটা অনেক দিন চলে, আমাদের মা বাবাকে দেখানো হয় বেশিরভাগই সময়। আবার অনেকে বলে যে যাকে আমি চিনি না তাকে আমি বিয়ে করব, ইম্পসিবল। তো এই ভালোবাসা বনাম অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে একটা কম্পিটিশন লেগে থাকে যে এর বিয়েটা বেশি টিকবে, এর বিয়েটা বেশি টিকবে। তো তোমার কি মনে হয় কোন বিয়েটা সফল হয়? না লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, বুঝে সুঝে জেনে বিয়ে। আমি এটা একটা খুব সুন্দর একটা নিজে ঠিক করে নিয়েছি, বুঝে সুঝে জেনে বিয়ে করা, বিয়ে টিকে যায়। লাভ ম্যারেজই হোক অ্যারেঞ্জ ম্যারেজই হোক। দেখো আমি যখন একটা পরিবারে জন্মগ্রহণ করছি, জন্মাচ্ছি, তখন আমি জানি যে ইনি আমার বাবা, ইনি আমার মা। তা বলে কি তাদের মধ্যে কোনো ত্রুটি নেই? মানুষের মধ্যে ত্রুটি থাকবে, কিন্তু আমি কি আমার বাবাকে চেঞ্জ করে ফেলতে পারি? না। মাকে? ইম্পসিবল। কিন্তু তারপরে যখন আমরা একটা মানুষকে বিয়ে করছি, আমরা শুধুই এক্সপেক্ট করছি মানুষটা শুধুই ভালো থাকবে, ভালো গুণগুলোর এরকম একটা লিস্ট আমরা মাথায় বানিয়ে ফেলি। এইটা সে খুব ভালো সুন্দর দেখতে হবে, সে ভীষণ শাহরুখ খানের মতো, তার সকালবেলা উঠে সে হাত খুলে এরম করে আমাকে ওয়েলকাম মানে গুড মর্নিং জানাবে। তো এগুলো আমাদের এক্সপেকটেশন। একটা মানুষের মধ্যে ভালো জিনিস যেগুলো আছে তার পাশে তার কিছু ত্রুটিও কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে, নইলে কিন্তু সেটা কোনোদিনই হতে পারে না। আমি কিন্তু আজকে আমার মায়ের কিছু ত্রুটি আছে ভিতরে, সেটা আমি গ্রহণ করছি, আমার মা আবার আমার ভিতরে ত্রুটিগুলোও গ্রহণ করছে, আমার বাবা, প্রত্যেকটা রিলেশনে তাই, মানে আমরা একে অপরকে সেটা আমরা মানিয়ে নিচ্ছি। তাহলে আজকে যে আমার বউ হয়ে আসছে বা যে আমার হাজব্যান্ড হচ্ছে বা হবে, তার ভিতরের ত্রুটিগুলো আমরা কেন নিতে পারবো না? ত্রুটি মানে কিন্তু আমি আবার সেই এক্সেপশনাল কেস সব বাদ দিয়ে দিচ্ছি, মানে যেগুলো খুব উল্টোপাল্টা কিছু বদগুণের কথা বলছি না, মানে বদগুণ বলতে বুঝতে চারিত্রিক বদগুণ যেগুলো, সেগুলোকে বাদ দিয়ে আমি জেনারেল বলছি যে আজকে আমার হাজব্যান্ড হয়তো ভোর 5টায় ঘুম থেকে ওঠে, আমার সেটা মনে হচ্ছে বাবা ভোর 5টায় প্রতিদিন উঠে আমার মাথা খাচ্ছে, ওকে আমি চেঞ্জ করাবো, এটা এই জিনিসটা করা উচিত না। তার ভিতরে তোমার যেটা মনে হচ্ছে ভালো খারাপটা না খুব আপেক্ষিক বিষয়, আমার চোখে যেটা ভালো আরেকজনের চোখে সেটা খারাপ, এটা খুব সিম্পল। তো আজকে তুমি তোমার মায়ের বদগুণগুলো যখন মানে বদ অভ্যেসগুলো বা ত্রুটিগুলো, বদগুণ না, ভুল বললাম, এই ওয়ার্ডটা ইউজ করা উচিত না। বদগুণ মানে হচ্ছে যেটা চারিত্রিক মানে চরিত্রগত কোনো ত্রুটি, সেটা অ্যাকসেপ্ট করার কথা আমি বলছি না,
ঠিক আছে, একজনের হয়তো চরিত্রগত খুব ত্রুটি আছে, সন্দেহ করা, আমি সেটা অ্যাকসেপ্ট করার কথা বলছি না। আমি বলছি ছোটোখাটো যে ভুলগুলো মানুষের মধ্যে থাকে, একটা মানুষ তো দোষে গুণে মিলিয়ে হয়, তো তুমি গুণগুলোকে নিয়ে নিয়ে খুব অ্যাকসেপ্ট করে খুব খুশি হচ্ছ, এদিকে তুমি দোষগুলো নিতে পারবে না, এটা বললে তো হবে না। সুতরাং এক্ষেত্রে আমি বলবো লাভ ম্যারেজ করো বা অ্যারেঞ্জ ম্যারেজে যাও, প্রথমেই না এ আমার মতো নয়, আমার মনের মতো নয়, এই কথাটা ভাবাটা না উচিত না, ভাবাটা ছেড়ে দিয়ে একটু বোঝা উচিত। ওই জন্যই বললাম বুঝে সুঝে জেনে বিয়ে করা, এবং সেই সম্পর্কটাকে সেইভাবেই মানতে হবে যে এই মানুষটার গুণও আছে, এই মানুষটার কিছু দোষ তো থাকবে, দেবতা তো নয় বা দেবী নয় যে স্বর্গ থেকে নেমে এসছে, একদম আমার মনের মতো হবে, বা হিরোরাজ সিনেমাতে যেরকম হয় সেই রকম হবে, ওটা মানে ওগুলো অলীক স্বপ্ন। আমি যখন একটা মানুষের গুণগুলোকে অ্যাকসেপ্ট করছি, দোষগুলো আমাকে মেনে নিতে হবে। তুমি তখন বলছিলে যে কারোর সাথে কারো সম্পর্ক হয়ে গেলে, মানে চিটেড হয়ে গেলে ডিভোর্স দেওয়া উচিত বা এরকম কিছু। এবার দেখো, একটা সম্পর্ক চলছিল, সেই সম্পর্কটায় হয়তো সেই পরিবারের মধ্যে চিলড্রেন্স হয়ে রয়েছে, সন্তান হয়ে রয়েছে, এবং তারপর এইসব ঘটনার পরে দুটো সম্পর্ক আলাদা হয়ে যাচ্ছে, মানে ডিভোর্স হয়ে যাচ্ছে। তো তোমার কি মনে হয় যে ডিভোর্সটাই সব সমস্যার সমাধান? না, ডিভোর্সটা সব সমস্যার সমাধান না, এটা ভুল কথা। ডিভোর্স শুধুমাত্র একটা কারণে তো হয় না, ডিভোর্স অনেক সময় হয় শুধু চিট করার কারণে ডিভোর্স হয় না, এটা আর ভুল কথা। চিট করাটা আমি কেন বললাম, একটা মানুষকে যখন আমি একটা মানে অন্যায় করার পরও সুযোগ দিচ্ছি না, সেটা তাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এবার সেক্ষেত্রে আমি বললাম সম্পর্কটা শেষ হওয়া দরকার। এবার সম্পর্কটা একটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে, বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে, বা তাদের মধ্যে সন্তান আছে। এক্ষেত্রে বারবার একটা জিনিস ভাবতে হবে যে দুটো মানুষ, তাদের মধ্যে একটি সন্তান আছে, সেই মানুষটা তার সন্তানের কথা না ভেবে একটা এত বড় পদক্ষেপ নিয়ে ফেললো, সে কত দূর চলে গেছে। এই জায়গাটাতে যদি ক্ষমা করে দিই, তার মানেটা হচ্ছে কি বলতো, সেটা কিন্তু তাকে এক জায়গায় প্রশ্রয় দেওয়াই হলো যে না, এটা ততটা গর্হিত কাজ নয়, ততটা খারাপ জিনিস নয়, করনি তুমি এটা যেটা করো তুমি ক্ষমার যোগ্য, কিন্তু এটা ক্ষমা অযোগ্য। এটা আবারও আমি বলছি, এটা সম্পূর্ণ আমার মতামত। একটা সম্পর্কে থাকতে থাকতে আরেকটা মানুষকে ভালো লাগলো, আমি তাকে ভালোবেসে ফেললাম, সেটা অপরাধ না। কিন্তু তুমি আরেকজনকে না জানিয়ে চিট করতে পারো না। তুমি তাকে বলো যে আমি আরেকজনকে ভালোবেসে ফেলেছি, তো সম্পর্কটা খারাপই হবে। সম্পর্ক খারাপ হবে। সে যদি, দেখো একটা জিনিস বলি, আবারও একটা জিনিস, এটা খুব সুন্দর জিনিস, একটা মানুষ যদি একটা সম্পর্কে থাকতে থাকতে আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়ে, সেই মানুষটা, তার তো কিছু একটা মাথায় আছে যে আমি কেন এই সম্পর্কটাতে জড়িয়েছি। দুটো জিনিস, হয় আমি এর সাথে টাইম পাস করছি, বা আমার শুধুই এর প্রতি আকর্ষণ আছে, বা আমি এর সাথে ভবিষ্যতে থাকতে চাই। তিনটে কারণ তো থাকতে পারে। আর একটাও কারণ হতে পারে, সেটা হচ্ছে যে যেই এক্সিস্টিং সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কটা অনেকটা পুরনো হয়ে গেছে, অনেকটা ঝিমিয়ে গেছে, অনেকটা অ্যাডভেঞ্চার নেই, কিছু অ্যাডভেঞ্চার নেই। সো সবসময় নতুন সম্পর্ক, আমি ছেলে হিসাবে বলছি, একটা নতুন সম্পর্কে সবসময় একটা অ্যাডভেঞ্চার থাকে, একটা অন্য ব্যাপার থাকে, সেই ব্যাপারটা ছেলেরা খোঁজে খোঁজ। একদম, এইটা হচ্ছে একটা বেসিক মানুষের একটা বেসিক চাওয়া, যে সব কিছু, এই যে আমরা যখন প্রথম প্রেমে পড়ি, সেইটার একটা অন্য রোমাঞ্চ, অন্য রহস্য, সেটা কিন্তু একটা বিয়ের এত বছর পর সেই রোমাঞ্চ রহস্য থাকবে না। কেউ বলুক আমার এখনও অবধি আছে, একদম মিথ্যে কথা বলছে। আজকে প্রথম আমার ফোনে যখন আমার হাজব্যান্ডের ফোন এসেছিল, হ্যালো বলেছিল, সেইটা শুনে আমার মনে হচ্ছিল প্রতি সকালে যেন আমি এই গলার আওয়াজটা শুনেই ঘুম থেকে উঠি। কিন্তু আজকেও আমার সেটাই আমি প্রে করি সব সময়, কিন্তু আজ কিন্তু সেই রোমাঞ্চটা নেই যে ওফ সেই একটা ফোন এসছে, সেই একটা ব্যাপার, এই রহস্যটা কিন্তু থাকে না। এবার তুমি, একটা ছেলে যদি ম্যাচিওর্ড হয়, সে বুঝবে সে আজকে যেখানে রহস্য খুঁজতে যাচ্ছে, কালকে সেই রহস্য উদ্ঘাটিত হয়ে যাবে। মানে আমি কিছুদিন আগে একটা পডকাস্ট দেখছিলাম, একজন জিজ্ঞেস করছিল, ভদ্রলোক শুভ্রাংশু ত্রিবেদী নাম, এখন মানে খুব মানে এমপিও। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ব্রেকআপ কেন হয়, মানে অনেকের সেলিব্রিটিদের নাম দিয়ে বলা হয়েছিল ব্রেকআপ কেন হয়। তো উনি বলেছিলেন যে ব্রেকআপ কেন হয়, ওর ব্যাপার হচ্ছে যে যদি ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা থাকে, তাহলে তো ব্রেকআপ হয় না।
কারণ আমাদের সাথে আমরা যদি দেখি, আমার সাথে মায়ের যে ভালোবাসা তার তো ব্রেকআপ কখনো হয় না, আমার সাথে বাবার যে ভালোবাসা তার তো কখনো ব্রেকআপ হয় না, আমার সাথে ভগবানের যে ভালোবাসা তার তো ব্রেকআপ হয় না, আমার সাথে ভক্তির যে ভালোবাসা তার তো ব্রেকআপ হয় না। ব্রেকআপ কেন হয় শুধুমাত্র রিলেশনশিপের ক্ষেত্রে কেন হয়? বিকজ সেটা ভালোবাসাই নয় অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে একটা হরমোনাল অ্যাট্রাকশন বা নর্মাল অ্যাট্রাকশন যেটা আমরা বলি। তো সিম্পল, ভালোবাসা হলে, সত্যিকারের ভালোবাসা বা প্রেম হলে কিন্তু ব্রেকআপ হয় না। একদমই ঠিক তাই। যেটা একদমই বলার মতো, আমি এক্ষুনি তোমাকে জাস্ট ফিউ সেকেন্ডস এগো আমি বললাম যে একজন পার্টনার আরেকজনকে ঠকিয়ে বলছে যে আমি আরেকজনের সাথে ভুল করে ফেলেছি, কিন্তু কখনো না কখনো সেই মানুষটা কিন্তু ওই যে তৃতীয় ব্যক্তির সাথে যখন সম্পর্ক, তাকেও তো বলেছে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা তার কাছে টাইম পাস, মানে আরেকজনকেও ঠকালো শুধুমাত্র আকর্ষণ। তো সেই ক্ষেত্রে কি সেই মানুষটাকে ক্ষমা করা যায়? এটাও একটা বড় প্রশ্ন। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ সময় মানুষ সন্তানের কথা ভেবে হোক, পরিবারের কথা ভেবে হোক, সমাজের কথা ভেবে হোক, এইরকম একটা অন্যায়কেও মানুষ কিন্তু বারবার ক্ষমা করে দেয়। ডিভোর্সের অনেক রকমের কারণ হয়। ডিভোর্সকে আমি সবার আগে বলবো, ডিভোর্সকে এড়িয়ে চলা উচিত। একটা সম্পর্ক তৈরি করতে যতটা সময় লাগে, সম্পর্কটা ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু সবচেয়ে শক্ত হচ্ছে সম্পর্কটাকে মেনটেন করা। কিন্তু কোন কারণের জন্য ডিভোর্স হচ্ছে বা সম্পর্কটা বিচ্ছেদ হচ্ছে সেটাকে ভাবতে হবে। এটা যে ঠকানোর জন্য হয়, সেক্ষেত্রে একটা মানুষ প্রতারণা করে গেল, তাকে কি অত সহজে ক্ষমা করে দেওয়া যায়? আমার মনে হয় সেক্ষেত্রে আমি শুধু নিজের ব্যক্তিগত ধারণা বা মতবাদ জানাতে পারবো, সেক্ষেত্রে আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। অনেকেই সেটা সম্ভব করছে। কিন্তু হ্যাঁ, এটা ছাড়াও তো অনেক কারণে ডিভোর্স হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সেক্ষেত্রে বলবো 10 বার ভেবে দেখা উচিত ডিভোর্স করার আগে। যে একে অপরের ভুল ত্রুটি অনেক বেশি করে মানুষ যখন দেখে যে ও এটা ভুল করছে, ও এটা ভুল করছে, এই করে একটা ডিস্টেন্স তৈরি হয়, তখন কিন্তু সেটা মিটিয়ে নেওয়া যায়। সম্পর্কটাকে না খুব ভালোভাবে লালন পালন করা উচিত, মেনটেন করা উচিত, এবং মেনটেন করাটা খুব শক্ত। ডিভোর্স আমরা চুটকি এক সেকেন্ডের মধ্যে আমরা সম্পর্ক ভেঙে দিতে পারি, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে পারে কজন। কিন্তু ওই একটা কারণ যেটা ডিভোর্সের, সেটা হচ্ছে ঠকানো। ওই পার্টিকুলার বিষয়টা সম্পর্কে আমি অন্যদের সবাইকে সম্মান দিয়ে অন্যদের কারোর মতবাদ আমি বলছি না, আমি আমার মতবাদ জানাচ্ছি। প্রতারণাটা একটা গুরুতর এবং গর্হিত অপরাধ। তুমি সোজাসাপটা মুখের ওপর বলো আমার তোমার সাথে পোষাচ্ছে না, তুমি অনেস্ট, আমি আরেকজনকে ভালোবাসি, অনেক ভালো, আমরা পিছিয়ে যাব আমি আমার সম্পর্ক থেকে, তুমি তার সাথে ভালো থাকবে, কিন্তু তুমি দু নৌকায় পা দিয়ে তো চলতে পারো না, এটা ভালোবাসা নয়ই। তুমি দুটো নৌকায় পা দিয়ে কী করে চলবে জীবনে? সেই জন্য সেক্ষেত্রে তাকে আমি কোনোদিনই প্রশ্রয় দান করাটা আমি অন্তত প্রেফার করব না। বাকি আপেক্ষিক বিষয় কেউ যদি সেটা করতে চায় করতেই পারে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমার সাথে কথা বলে প্রচুর ভালো লাগলো। এই টপিকটা একটুখানি আমার হাত দেওয়ার ইচ্ছে ছিল, আর অনেক কিছু এক্সপ্লোর হলো। যারা দেখছে বা যারা শুনছে তাদের হয়তো কিছু লাভ হলেও হতে পারে, এটাই চাই। একটা পডকাস্টের মধ্যে থেকে কারো একটা মানুষেরও যদি কিছুটা ভালো হয়, সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো থাকো, অনেক অনেক কাজ করো, অনেক সাকসেস পাও। আরও 2-1 এপিসোড তোমার সাথে করবো। একদম, আমারও ভীষণ ভালো লাগলো। জীবন বোধ সবার আলাদা আলাদা হতেই পারে, আমি চেষ্টা করেছি কিছু কিছু বলার অভিজ্ঞতা থেকে। এবার কে কিভাবে সেটাকে অ্যাপ্লাই করবে সেটা তো তার ওপরেই নির্ভর করে। আমারও ভীষণ ভালো লাগলো। এরকম ভালো থেকো আর এত ভালো ভালো এপিসোড তৈরি করতে থাকো। ধন্যবাদ, নমস্কার।